তাজউদ্দিন আহমেদ সাহেব বঙ্গবন্ধুর নির্দেশনাটাকে কিভাবে বাস্তব করলেন এবং বাংলাদেশ কিভাবে বেনিফিটেড হলো এটা থেকে। বঙ্গবন্ধু কেন, বঙ্গবন্ধু এটি তো আপনারা 15 থেকে 17 বছর যাবত বলেছেন, 5ই আগস্ট না, কেন এটা হলো আমরা বলি সেই নো, কথাটা? ইউর রং। না না না, এটা খুবই অন্যায়। আপনাকে আমি এর আগের অনুষ্ঠানে বলেছি পরিষ্কারভাবে, এটা আমরা বলি নাই। এটা আবার রিপিট করছেন কেন? অবশ্যই আমরা বলি না। এটা বললে কি কেউ বঙ্গবন্ধুর মূর্তি ভাঙতে যায় নাকি? আমরা ঠিক মতো বলতে পারলে কি বঙ্গবন্ধুর মূর্তির উপর কেউ পেশাব করতে পারে নাকি? কি বলেন আপনি এটা? অবশ্যই আমরা বলতে পারি এত নাই। বলেও ঠিক মতো আমি বলতে পারেন নাই আমি মুখ 16 দিয়ে সতেরো হর বছর হর করে বইলা গেলাম, এটা কি বলা হইলো নাকি? আমাকে তো বলতে হবে বলার মতো করে। দের ইজ এ ওয়ে অফ ডুইং। শুনেন, আপনার ভিটামিন সি দরকার, তাই বলে আপনি কি ডেইলি 1 কেজি ভিটামিন সি খাইলে কি আপনার ডেফিসিয়েন্সি দূর হবে? There is a way to do it. That means you মানে have to ওভারডোজ eat, হয়ে গেছে। you have to drink properly so that যতটুকু ভিটামিন সি দরকার ওটা দিবেন, কাজে লাগবে। এখন সারাদিন ধরে পানি খান না, সারাদিন ধরে আপনি মাংস খান না, শর্করা খান না, শুধু ভিটামিন সি ট্যাবলেট খান, তা আপনার কি ডেফিসিয়েন্সি দূর হবে? তো 15 বছর 17 বছর শুধু ট্যাবলেট, এটা কি কিছু হইলো? এটা তো আমরা বারবার বলছি। আপনি আপনার অনুষ্ঠানে আসি কেন? কারণ আমি বিশ্বাস করি ধারাবাহিকতা থাকবে। এটা আমি আপনার এর আগে অনেক অনেক সময় নিয়ে প্রশ্ন করে বলছি। আপনার কাছে শুরু করি যে দেশের রাজনীতিতে এখন অনেকটাই মানে মাঠের রাজনীতি বলতে আমরা যা বুঝি সেখানে আওয়ামী লীগকে খুব একটা একদম নাই বললেই চলে। সেখানে অনলাইন কর্মকাণ্ডে মোটামুটি আপনাদের একটা সরব উপস্থিতি দেখা যায়। আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য বিবৃতি এগুলো শোনা যায়। আমি সেরকমই একটা বিষয় নিয়ে শুরু করতে যাই। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা, তিনি অফিসিয়াল ফেসবুক পেজে, আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে তিনি তার বক্তব্য তো আসছে, আপনারা শোনেন সেটি। তিনি একটা বক্তব্য সম্প্রতি তিনি বলছেন প্রতিটি হত্যাকাণ্ডই ছিল পরিকল্পিত, কবর থেকে লাশ তুলে ফরেন্সিক করলেই স্পষ্ট হবে। এবং তিনি মুগ্ধ আবু সাইদের মৃত্যুর কথা উল্লেখ করছেন এবং বলছেন আবু সাইদের গায়ে রাবার বুলেট লেগেছে, মেটাল বুলেট লাগে নাই। কিন্তু মানে জাতিসংঘের যে রিপোর্ট সেখানে বলা হচ্ছে যে অন্তত 2টি শট ছিল যেখানে লেথাল মেটাল প্যালেটেই আসলে প্রাণ হারিয়েছে, এরকম একটা কনক্লুশনে জাতিসংঘ টানছে। মানুষ আসলে কোনটিকে মানুষ নেবে? এবং তিনি আরও একটা সাথে বলি, তিনি বলছেন আমি হত্যা করিনি, আওয়ামী লীগ হত্যা করেনি, পুলিশ হত্যা করেনি, বরং পুলিশকে হত্যা করা হয়েছে। মানে আওয়ামী লীগ হত্যা করেনি, পুলিশ হত্যা করেনি। এই বক্তব্যটা মানুষ আসলে কতটা আস্থা বা বিশ্বাসের সাথে নিচ্ছে বলে আপনারা দলের রাজনীতিবিদ কর্মীরা মনে করেন? আপনাকে নতুন বছরের শুভেচ্ছা। শুরুতে এমন একটা প্রশ্ন করলেন, এটা এটা উত্তর দেওয়া তো আচ্ছা দেখেন, আমার কাছে কেন জানি মনে হয় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে সবাই সঠিক তথ্য এখনো দেন না। আমার কেন জানি মনে হয়। আমি কথাটা, আপনার প্রশ্নের উত্তরটা এভাবে দিতে চাই। প্রথমত, জুলাই অগাস্টের আন্দোলনে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ কখনো একপক্ষীয় হয় না। তাহলে ইতিহাসের জন্য, সময়ের জন্য, ন্যায় বিচারের জন্য আওয়ামী লীগ সমর্থিত যে সরকার, সেই সরকারের পক্ষ অবলম্বন করে পুলিশ হোক, বিজিবি হোক, র্যাব হোক অথবা সেনাবাহিনী হোক, যেই গুলি অথবা আইন শৃঙ্খলার ক্ষেত্রে যে সকল হাতিয়ার প্রয়োগ করার সুযোগ রয়েছে প্রয়োগ করেছেন, এবং তার যে ভিডিও ফুটেজগুলো আছে সেগুলোর জবাবদিহিতা বা সেগুলোর ব্যাপারে বক্তব্য দেওয়ার দায়িত্ব তো কারো না কারো একজন আছে। তো সেই বক্তব্যটা যদি কেউ দিয়ে দেন, তাহলে আমি মনে করি অনেকটাই এই রহস্যের অবসান ঘটে। আর পরিকল্পিত হত্যাকাণ্ড যারা করেছে, বঙ্গবন্ধু কন্যা যে কথাটা বলছেন, সেই ক্ষেত্রে অবশ্যই একটা পরিস্থিতি পরিবর্তিত হলে হয়তো সেই উত্তরগুলো পাওয়া যাবে। প্রবলেমটা হয়ে যাচ্ছে কি, যে দিনের শেষে আমরা তো রাজনীতি করি যাদেরকে নিয়ে, তারা কি দেখছে সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রত্যেকটা জায়গায় এত বেশি এই তথ্যচিত্র বা এই অডিও ভিজুয়াল কন্টেন্ট, যে এই ব্যাপারে আওয়ামী লীগের পক্ষ থেকে পরিষ্কার কোনো বক্তব্য যদি না আসে, তাছাড়া প্রতিনিয়ত আমরা কিন্তু যারা এইসব কন্টেন্ট দেখতেছেন তাদের থেকে দূরত্ব তৈরি করছি। এখন আমি যদি মনে করি যে এই কন্টেন্ট দেখছে স্পেশালি জেনজি বা মিলেনিয়ানরা, তাদেরকে আমাদের প্রয়োজন নাই, তাহলে তার কোনো কথা আগানোর কোনো প্রয়োজন নাই। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে, যেমন ধরেন আমি আসলে জাতিসংঘের রিপোর্টের থেকেও বেশি চিন্তিত কোথায়, একটা এই কিছুদিন আগে একটা ডকুমেন্টারি বেরিয়েছে 15 মিনিটের, যেটা যাত্রাবাড়ি থানার ওখানে শুটিং বা কিলিং হয়, হ্যাঁ, ওই ওই 3 মাস ওই আগের ওই ভিডিও। সংস্থাটা। হ্যাঁ হ্যাঁ, ওই সংস্থাটার নামটা ভুলে গেছিল, সেপ্টেম্বর মাসে বের করেছিল। তো আমি খুব নিবিড় ভাবে সেটা দেখলাম। এখন এইটার ব্যাপারে তো একটা ন্যারেটিভ আপনার থাকতে হবে। এবং নেত্রী যে কথা বলছেন কথা সত্য, আওয়ামী লীগ তো হত্যাকাণ্ড করেন নাই। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল হিসেবে এর সাথে কোনো সম্পৃক্ততা নাই বলে আমি বিশ্বাস করতে চাই এবং আমি বিশ্বাস করি। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, সে রাজনীতি করে। এখন আমি আবার একটা শব্দ কিন্তু ব্যবহার করেছি, আওয়ামী লীগ সমর্থিত সরকার। সেই সরকারে যারা ছিলেন, যে হায়ারার্কিতে চেইন অফ কমান্ডে ছিলেন, তারা যদি অনুগ্রহ করে, অথবা আমি এভাবে বলি, আমি তাদের পায়ে পড়ি, তারা তাদের দায়িত্বের জায়গাটা যদি পরিষ্কার না করেন, তাছাড়া আমরা যারা শুধুমাত্র আওয়ামী লীগের কর্মী,
যাদের কোনো নির্বাহী পদ ছিল না, যাদের সরকারি কোনো অবস্থান ছিল না, যারা রাজনৈতিক একটা বিশ্বাসে বিশ্বাস করে, তারা সকলে বিপদগ্রস্ত। অর্থাৎ এই যে আপনি ধরেন, আমি যেই ভিডিও চিত্রতে কিলিং স্প্রি দেখলাম, আমি তো পুলিশের গুলি করা দেখছি, তাই না ভিডিওতে? এখন অন্য সাইড থেকে গুলি করছেন কি করছেন না সেটা আমি অতটা দেখি নেই, তবে যেটুকু দেখা যাচ্ছে তাতে করে পুলিশের ভূমিকাটাকে ভুল বোঝার অনেক সুযোগ রয়ে গেছে। এখন ভুল বোঝার কেন যিনি, বলছেন? কারণ ওখানে ন্যারেটিভটা তো খুব মারাত্মক, তাই না? ওখানে ন্যারেটিভ বলছে যাদেরকে গুলি করা হচ্ছে তাদের হাতে তো কোনো মরণাস্ত্র দেখা যাচ্ছে না। এখন যদি না আরেকজনের হাতে কোনো মরণাস্ত্র না থাকে, তাছাড়া আপনি কিভাবে, কি কারণে আপনি গুলি করবেন? এটা একটা জায়গা। হ্যাঁ, এখন একটা ব্যাপার আছে, ধরেন আমার উচ্চতা যদি 4 ফিট হয় আর 6.5 ফিট লম্বা যদি কোনো লোক আমাকে আঘাত করতে আসেন, তখন তার হাতে অস্ত্র না থাকলে আমি তাকে হয়তো গুলি করতে পারি। আত্মরক্ষার ক্ষেত্রে জাস্টিফিকেশনের কিছু জায়গা থাকে। হ্যাঁ, এখন ধরেন আপনি যদি আপনি একজন, যাত্রাবাড়ির সেই ভিডিওটির কথাই বলেন, যেটি আসলে আমিও দেখেছি 3 মাস আগে প্রথম আলোতেও সেটির একটা মানে বড় প্রতিবেদন তথ্যচিত্র আমি আমার জন্য দেখেছি, প্রথম আলো কোনো বিষয় না। সেখানে প্রথম আলো, দেখা না যাচ্ছে না, আমার শুনেন, আমার জন্য প্রথম আলো কোনো বিষয় না। আমি আর একটু বলি, প্রথম আলো কেন বিষয় না? প্রথম আলো বাংলাদেশের ভিতরেই তো একটা পত্রিকা, তার ভালো লাগা না ভালো লাগা, তার বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য, এইসব ব্যাপার থাকতে পারে। হ্যাঁ, আমি প্রথম আলোকে খুব ঘনিষ্ঠভাবে চিনি, সুতরাং প্রথম আলো আমার জন্য ফ্যাক্টর না। আমার জন্য ফ্যাক্টর হচ্ছে যে, রাশিক রহমান, আমার যেই জন্য factor হচ্ছে- বিষয়ে আপনার কাছে ফ্যাক্ট হোক, ভিডিও তো ভিডিও, না সেটা না যেই না অর্গানাইজেশন না 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 না, ভিডিও তো ভিডিও না। আমি বলছি আমার জন্য ফ্যাক্টর হচ্ছে যেই সংস্থাটি এই ভিডিওটার কম্পাইলেশন করেছেন, গবেষণা করেছেন, সেটা যদি সত্য একটি অর্গানাইজেশন হয়, আমি সেটাকে মূল্য দিব। এবং আমি মূল্য দিচ্ছি বলেই তো আপনাকে বললাম যে আসলে এটা আমি একা তো দেখছি না, আরো অনেকে দেখছে। সুতরাং সেই জায়গা থেকে আগ্নেয়াস্ত্র ব্যবহার করার যৌক্তিকতা কতটুকু ছিল বা না ছিল সেসব তর্ক বিতর্কের সুযোগ রয়ে যায়। কিন্তু আমি আবার বলছি, মিনতি করে বলছি, যে আওয়ামী লীগের নির্বাহী শক্তির যারা অধিকারী ছিলেন, যারা একেবারেই সরকার পরিচালনার জায়গায় ছিলেন, যাদের নির্দেশ অথবা পুলিশ চলতো, তারা যদি আল্লাহর ওয়াস্তে এখন এই জিনিসগুলো পরিষ্কার না করেন, তাহলে যেটা হবে যে আওয়ামী লীগের একজন নিরীহ যিনি কর্মী, যিনি আসলে কারো একটা চুলো হয়তো বা ছিলেন নাই, কারো হয়তো ক্ষতিও করেন নাই, তিনি কিন্তু এখন ক্ষতির সম্মুখীন, তিনি কিন্তু দৌড়ে পালিয়ে বেড়াচ্ছেন। সো এই জন্য আমার আপনি কাছে বলছেন মনে দলের হয়, পক্ষ থেকে পরিষ্কার করার কথা, কিন্তু আপনি যেটি বলছেন না না, সবাই দলের পক্ষ থেকে সঠিক না। তথ্য। না, আমি দলের পক্ষ থেকে বলি নাই, আমি বলেছি যারা বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থিত সরকারে সরকারি পদগুলো, নির্বাহী পদগুলো দখল করে রেখেছিলেন, তাদের এখন দায়িত্ব পালন করার সময়। কারণ তাদের মুখ যদি তারা না খুলেন, তারা যদি দায়ভার না নেন বা ব্যাপারটাকে যদি পরিষ্কার না করেন, তাছাড়া যেটা হচ্ছে যে আওয়ামী লীগের একজন নিরীহ কর্মী, যিনি এই গোলাগুলি সংঘর্ষের সাথে কোনো সম্পর্কই নাই, তিনি এখন পালিয়ে বেড়াচ্ছেন, তিনি মিথ্যা মামলার শিকার হচ্ছেন, তিনি অত্যাচারের শিকার হচ্ছেন, তিনি লাঞ্ছিত হচ্ছেন। আপনার বক্তব্য স্পষ্ট। আপনি বলছেন যে নেত্রীকে এখনো সঠিক তথ্য, সবাই সঠিক তথ্য দেন নাই, কিন্তু তাকে তথ্য দিতে হবে কেন? তিনি নির্বাহী, আপনি যে বলছেন না, সেটি প্রধান, তিনি প্রধান, এবং জাতিসংঘের রিপোর্টে বলছে যে তিনি সরাসরি নির্দেশদাতা। আচ্ছা শুনেন, আমি নিজেও তো, আপনি যেরকম আমাকে জিজ্ঞেস করছেন, আমি নিজেও কিন্তু অনেকটা বিভ্রান্ত। কারণ জননেত্রী শেখ হাসিনা বলছেন তিনি সাংবিধানিকভাবে বাংলাদেশের এখনো প্রধানমন্ত্রী। উনি যদি এখনো প্রধানমন্ত্রী থাকেন, আমি সেই ডিবেটে যাব না। তাহলে আবার ওনার একজন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত, সে আবার নির্বাচন চাইছে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। জিনিসটা একটু ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে। তো তার মানে নেত্রীর কথা তো উনি শুনছেন না। নেত্রী যদি প্রধানমন্ত্রী থাকেন এখনো সাংবিধানিক ভাবে, তাহলে তারই একজন তথ্যমন্ত্রী তার সাবেক হওয়ার কথা না, তার থাকার কথা বর্তমান তথ্য প্রতিমন্ত্রী, এবং তার কারো অধীনে নির্বাচন চাওয়ার কিন্তু কথা না। তো আমি নিজেই বিভ্রান্ত। আবার একই সাথে যিনি নিজেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, তারও তো নিজেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলার কোনো সুযোগ নাই, তিনি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। সুতরাং তাকে তো কথা বলতে হবে। এখন কথা হচ্ছে যে দলের ন্যারেটিভটা তো পরিষ্কার হচ্ছে না, নেতাকর্মীরা তো কনফিউজড। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসেন, তার উপর আস্থা রাখেন। জননেত্রী শেখ হাসিনা যখন বলেন আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, তখন তারা মনে প্রাণে মেনে নেয় যে তিনি প্রধানমন্ত্রী। তাহলে ওনার মন্ত্রী এবং সংসদ সদস্যরা সবাই একযোগে যদি বলে তারা সাবেক, তাহলে কোনটা সঠিক? তাদের নেতাকর্মীরা বিভ্রান্ত হচ্ছে। আমার জায়গাটা ছিল ওইটা, যে সরকারের জায়গাটা, সংসদের জায়গাটা, রাজনৈতিক কর্মীর জায়গাটা পৃথক করে আলাদা করে পরিষ্কার করা দরকার। আমি আশা করি আমাকে কেউ ভুল বুঝবেন না। আমি আশা করি আপনাকে যে কথাগুলো বলছি ঠিক সেভাবে আপনি উপস্থাপন করবেন, যাতে ভুল বোঝার সুযোগটা না থাকে। কারণ যে কোনো একটা রাজনৈতিক আবহ, পলিটিক্যাল একটা এনভায়রনমেন্ট বা ইকোসিস্টেমে অনেকগুলো কম্পোনেন্ট থাকে। আওয়ামী লীগ ইজ নট এভরিথিং, আওয়ামী লীগ ইজ পার্ট অফ ইট। ইটস এ পলিটিক্যাল পার্টি, ইট হ্যাজ এ পলিটিক্যাল ফিলসফি, ইট হ্যাজ এ পলিটিক্যাল আইডিওলজি। নট নেসেসারিলি the executive body, the government follows all the ideology and philosophy of Aওয়ামী লীগ। রাশিক রহমান, তাহলে কি বিষয়টা এরকম যে আপনাদের দলের মধ্যে কি কোঅর্ডিনেশন বা সমন্বয় জিনিসটার অভাব? কারণ শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী না হয়ে বর্তমান প্রধানমন্ত্রী যদি হয়ে থাকেন, আর মন্ত্রীরা আপনি বলছেন যে তারা নিজেদেরকে আবার সাবেক বলছেন, এই যে একটা সাংঘর্ষিক অবস্থান, কোনটা সত্যি? সমন্বয় করে কি নিজেদেরকে প্রেজেন্ট করছেন না মানে আপনার দলের শীর্ষ নেতারা? এখন এটা তো একটা কৌশল হতে পারে যে পর্দার আড়ালে হয়তো বা সমন্বয় আছে, কিন্তু ওই কৌশলের কথা আমি জানি না। মানে এটা যে কি আমি নিজেই বুঝতেছি না। হ্যাঁ, আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি তো আর লুকিয়ে থাকতে পারি না। হ্যাঁ, যেটুকু প্রাণে বেঁচে থাকার জন্য
বা আমার উপরে অন্যায় যাতে সংগঠিত না হয়, আত্মরক্ষার্থে আমার যেটুকু দূরত্ব রাখার সেটা রেখে আমাকে আমার রাজনীতি করতে হবে, আমাকে আমার কথা বলতে হবে। আপনি যেহেতু আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি সাড়া দিয়েছি। এবং আমি তো বললাম প্রথমে যে আপনার প্রশ্নটা খুবই জটিল, এটা উত্তর দেওয়া সহজ না, কিন্তু আমি নিজেই বিভ্রান্ত যে যদি আমাকে আমি যদি মেনে নিই, যেটা আমরা অফকোর্স আমরা এটা মেনে নিই যে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা উনি যদি নিজেকে সাংবিধানিক ভাবে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করেন, তাহলে ওনার সাথে যারা আছেন, যারা প্রতিনিয়ত বিভিন্ন বিবৃতি দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, তারা তাহলে নিজেদেরকে সাবেক বলবেন কেন? এটা তো তার বক্তব্যের প্রতি সুবিচার করা হচ্ছে না। তাহলে 1971 সালের মতো আমরা বলতে পারি তাহলে আপনি কোনটাকে ঠিক মনে করেন, প্রধানমন্ত্রী, না বর্তমান প্রধানমন্ত্রী, মানে দুইজনের না, দুই বক্তব্যের আমি কোনটাকে? ওটাতে যাওয়ার আগে আমি বলছি যে তাহলে আমাদের 1971 সালের মতো একটা প্রবাস সরকারের কথা ঘোষণা করতে হবে, যে আমি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, আমি বর্তমান তথ্য প্রতিমন্ত্রী, আমি বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, আমি বর্তমান এমপি সংসদস্য, কিন্তু আমরা প্রবাসে আছি বিশেষ কোনো চক্রান্ত বা কোনো একটা ষড়যন্ত্রের কারণে। ঠিক আছে, এখন কোনটা সঠিক বা কোনটা সঠিক না সেটা বলার থেকে আমি মনে করি কোনটা বেশি প্রয়োজন সেটা আমি বলবো। আমি মনে করি কোনো অবস্থায় বিদেশি কোন শক্তির উপরে অবশ্যই তারা আমাদের মিত্র হবেন, বন্ধু হবেন, তারা তাদের স্বার্থের কথা চিন্তা করে আমাদেরকে সহযোগিতা করবেন, কিন্তু নগ্ন ভাবে তো আমি কারো কাছে একেবারে নিজেকে সঁপে দিতে পারি না। আমাকে বাংলাদেশের রাজনীতি করতে হবে, আমাকে বাংলাদেশের কথা বলতে হবে। আপনি দেখেন কার আমি কাছে একটা, নগ্নভাবে সঁপে দেওয়ার কথা বলছেন? আপনি বুঝতে পারছেন না কার কাছে নগ্নভাবে সঁপে দেওয়ার কথা বলছি? আচ্ছা ধরেন, বাংলাদেশের একজন মুসলমান, তিনি তো বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের না, ভারতের না। বাংলাদেশের একজন হিন্দু, তিনি কিন্তু নেপালেরও না, ভারতের না, তিনি বাংলাদেশের, তিনি শ্রীলঙ্কারও না। তাহলে আমার দেশে যদি সংখ্যালঘু অথবা সংখ্যাগরিষ্ঠ যেভাবে ধরেন কারো উপরে অত্যাচার বা নির্যাতন হয়, তার পাশে তো আমাকে আমার দলীয় শক্তি দিয়ে দাঁড়াতে হবে, তার পাশে আমাকে আমার দলীয় শক্তি দিয়ে দাঁড়াতে হবে। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে পার্বত্য চট্টগ্রামে এই যে আদিবাসী বা চাকমা, মুরং, বিভিন্ন উপজাতিদেরকে নিয়ে যে নৃতাত্ত্বিক এবং রাজনৈতিক বাস্তবতার যে জটিলতা তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি জানবেন যে অনেক বুদ্ধিস্ট আদিবাসীরা তারা তাদের নিজস্ব উদ্যোগে চায়নার সাথে যোগাযোগ করে, নিজস্ব উদ্যোগে থাইল্যান্ডের সাথে যোগাযোগ করে সহযোগিতা পাওয়ার জন্য। কিন্তু দিনের শেষে সে তো বাংলাদেশের, তাই না? এখন আমার কথা হচ্ছে, আমার দেশে যদি অত্যাচার হয়, অন্যায় হয়, যিনি অত্যাচারিত হচ্ছেন, যিনি অন্যায়ের শিকার হচ্ছেন, তার পাশে তো আমার নিজের শক্তিতে দাঁড়াতে হবে। অবশ্যই তাকে রক্ষা করার জন্য যে বিদেশি কোনো শক্তি এগিয়ে আসে, সেটাকে স্বাগত না জানানোর কোনো কারণ নাই। কিন্তু এটা যদি এমন হয় যে আমি আওয়ামী লীগ শুধু বিদেশি নগ্নভাবে, শক্তির উপর আমি যদি নির্ভর যেটা করছি, বুঝি সেটা যদি বলি, আওয়ামী লীগ কি নগ্নভাবে ভারতের কাছে নিজেকে সঁপে দিচ্ছে? কিছুটা তো তাই। জি, রাশিক রহমান, আরেকটু আমি এবং দু একটা বক্তব্য না নিই। না না কিন্তু এখানে কথা আছে, ভারত তো আমার বন্ধু, ভারত বাংলাদেশের বন্ধু, ভারত বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধকে স্বীকার করে, ভারত বাংলাদেশের অসাম্প্রদায়িক রাজনৈতিক যে চেতনা তাকে স্বীকার করে, ভারত বাংলাদেশের উত্তর অগ্রগতি হোক অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সেটা আমি বিশ্বাস করি তারা চায়। সেই জায়গা থেকে কিন্তু এখন যে আচরণ আওয়ামী করছে লীগকে, ভারত, এখন যে আচরণ করছে, আমি একটু আসবো মানে একসাথে অনেক দিকে চলে যাবো। তাছাড়া যদি একটু সামাজিক যোগাযোগ মাধ্যমের এই বক্তব্যটা শেষ করি, আপনাদের নেত্রী শেখ হাসিনা তিনি বলছেন যে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের আমলে, মানে নেতাকর্মীদের উপরে যেই নির্যাতন বা অত্যাচার হচ্ছে, যেটি আসলে আপনিও বলছিলেন, সেই কথাগুলো তিনি উচ্চারণ করছেন এবং বলছেন যে আমাদের প্রতিপক্ষের সাথে তো আমরা এমন আচরণ করিনি। কেমন আচরণ আপনারা করেছেন আসলে? কারণ আপনাদের প্রতিপক্ষ যারা ছিল বিএনপি বা জামাত ইসলামী, এখন যারা কথা বলতো তখন তো কথাই বলতো না, বিএনপি যা বলছে তারা তো এরকমই বলতো যে তাদের উপর গুম, খুন, অত্যাচার, হামলা, নির্যাতন, মামলা চলেছে। না কথাটা তো আবার আপনার আগেও আপনার সাথে আমি অনুষ্ঠান করেছি, সেই অনুষ্ঠানের পুনরাবৃত্তি হয়ে যাবে। আমি আবারও বলছি যে আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় ছিল, আর যাই হোক যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার হয়েছে, আপনার বিভিন্ন রকম মামলা মোকদ্দমা হয়েছে, কিন্তু কখনো আপনি আদালতে যাচ্ছেন বিচার প্রার্থী হওয়ার জন্য, আপনাকে জনসম্মুখে পেটানো হচ্ছে বা আপনার আইনজীবীকে পেটানো হচ্ছে, এই ঘটনা বোধহয় ঘটে নাই। এবং আমি আপনাকে আবারও বলতে চাই, আপনার অনুষ্ঠান আমার নামে এখন মনে হয় 1 ডজনের উপরে মামলা, আমি এখন গোনাও বন্ধ করে দিয়েছি, কারণ এইগুলো ভিত্তিহীন মিথ্যা মামলা দিয়ে, এবং আমার এলাকার শত শত মানুষকে মামলায় অভিযুক্ত করা হচ্ছে, যেগুলোর সাথে তাদের কোনো সম্পর্কই আসলে নাই। এখন এরকম মামলা কি আপনাদের প্রতিপক্ষের উপর দিতেন না আপনারা? না, আমি আছি, তা আমি নিজে তো আইনের কাছে সোপর্দ হতে চাই। যদি শুধু এতটুকু নিশ্চয়তা থাকতো যে রাশিদ রহমানকে বিচার হওয়ার আগেই, শাস্তি হওয়ার আগেই শারীরিকভাবে লাঞ্ছিত বা ক্ষতিগ্রস্ত করা হবে না, কিন্তু আমি যা দেখছি আপনাদের মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে, যে যেই রাজনৈতিক নেতাই যাচ্ছেন তাকে প্রথম দফায় মাইক, থাপ্পড়, ঘুষি থেকে শুরু করে এমন কিছু নাই যা করা হচ্ছে না, এমনকি জেলখানার ভিতরে বাতি নিভিয়ে দিয়ে আক্রমণ করা হচ্ছে। আর তার থেকেও বড় কথা, তার যে আইনজীবী বেচারা, সে আইনজীবীকেও পেটানো হচ্ছে। সুতরাং আমার কথা হচ্ছে,
আপনি অনেক লম্বা করতে পারেন আমরা কি করেছি বা করি নাই, হ্যাঁ, আমরা হয়তো সবকিছু ঠিক করি নাই বলেই তো আমরা এখন এখানে। ওটা নিয়ে আমার সময় নষ্ট করতে চাই না। আমি চাই সামনের দিকে আমরা সঠিক কি করতে পারি সেটা নিয়ে আলাপ করার জন্য। জি, তো সেই সঠিক আলোচনায় করার যাবো জন্য, সামনের দিকে সঠিক কি সঠিক করতে করার জন্য পারেন। যেটা যেটা সেটা হচ্ছে যে বর্তমান যে সরকার আছে, হ্যাঁ, বর্তমান যে সরকার আছে সে সরকার যে ক্ষমতায় আছে এই বাস্তবতাকে তো আমি অস্বীকার করতে পারি না। এটা আছে তো, হ্যাঁ, তাকে শুধু আমি একটা কথাই বলতে পারি যে আপনি যদি সত্যি নিশ্চিত হয়ে থাকেন যে আওয়ামী লীগের নেতারা এবং কর্মীরা অপরাধী, অন্যায়কারী, তাহলে তাদেরকে আদালতে এসে সোপর্দ হওয়ার সুযোগ করে দেন। এমন একটা পরিবেশ তৈরি করেন যেখানে তারা নিরাপদে আদালতে এসে আইনের আশ্রয় নিয়ে জেলে যাবে, জামিন প্রার্থী হবে, বিচারের সম্মুখীন হবে। এবং এটা আমি আমার একার জন্য বলছি না, এটা আওয়ামী লীগের লক্ষ কোটি নেতাকর্মীদের জন্য বলছি যে আপনারা যদি নিশ্চিত হন যে আমরা সত্যি অন্যায়কারী, দেন ইউ হ্যাভ নাথিং টু লুজ। আপনি তো প্রমাণ করতে পারবেন যে আমি অপরাধী, আপনার কাছে প্রমাণ আছে, অকাট্য প্রমাণ আছে। তাহলে আপনি ওই পরিবেশ তৈরি করে দেন যেখানে রাশেদ রহমান সহ আরো নাম না জানো আরো লক্ষ কোটি নেতাকর্মীরা নির্ভয়ে, নির্ভয় শব্দটা নিঃসংকোচে নয়, নির্ভয়ে আত্মসমর্পণ করতে পারে। সংকোচ তো থাকবেই, বিচারে কি হবে হবে না এটা তো একেবারে নিশ্চিতভাবে বলা যায় না। কিন্তু আমি যদি জানি যে আমি ডিগনিটি নিয়ে, আমার আত্মসম্মান নিয়ে আত্মসমর্পণ করতে পারি, আমি আত্মসম্মান নিয়ে আমার সামাজিক মান মর্যাদা বজায় রেখে জেলে যেতে পারি, আসতে পারি, কাঠগড়ায় দাঁড়াতে পারি, তাহলে তো মনে হয় এটা একটা ভালো পরিস্থিতি সৃষ্টি করবে। জি, জি, আপনার এই আবেদনটা স্পষ্ট। আপনারা প্রায় মানে সেই জাতিসংঘের প্রতিবেদনের কথা বলছিলাম, যেটা নিয়ে উল্লেখ করছিলাম একটু। একটা বিষয় খুব উল্লেখ করেন আপনাদের নেতা কর্মীরা সবসময়, ব্রিগেডিয়ার সাখাওয়াতকে মানে উদ্ধৃতও করেন এই প্রসঙ্গে। তিনি সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা থাকাকালীন তিনি বলেছিলেন 7.62 রাইফেলের বিষয়টা। এই প্রসঙ্গটা কি একটু আপনি এই প্রসঙ্গতে আপনার আসলে কি বক্তব্য? কারণ তিনি পরবর্তীতে স্পষ্ট করেছেন যে পুলিশের কাছে কোথা থেকে আসলো এই অস্ত্র, এবং সাধারণ সিভিলিয়ানদের কাছেও সেই প্রসঙ্গে তিনি বলেছেন, এবং তিনি বলেছেন এই তদন্তটাই তিনি আসলে করতে চেয়েছিলেন। এবং জাতিসংঘের সেই প্রতিবেদনে কিন্তু বলেছে যে পুলিশের যে প্রতিবেদন পুলিশ যেটি আসলে দিয়েছে জাতিসংঘের কাছে, সেখানে তারা বলছে যে পুলিশ র্যাব এই 7.62 রাইফেল ব্যবহার করেছে। আচ্ছা দেখেন, উনি তো একজন মুরব্বী মানুষ, একজন মাস্টার জেনারেল ছিলেন, নির্বাচন কমিশনার ছিলেন। ওনার কথা কি বলবো, মানে যখন কানেক্ট করে প্রশ্ন করেন তখন প্রশ্ন উত্তর দিতে অসুবিধা হয়। মানে বাংলাদেশের মানুষ হচ্ছে কি সবসময় শ্যালো কমেন্ট করে, বাংলাদেশের মানুষ, বুঝলেন। চৈনিক একজন প্রখ্যাত জেনারেল আছেন যার নাম হচ্ছে জেনারেল লু, চাইনিজ রেভলিউশনারি আর্মির একজন জেনারেল, তার নাম হচ্ছে জেনারেল লু। তিনি একটা অস্ত্র ডিজাইন করেছিলেন যেটাকে বাংলাদেশে প্রচলিত ভাষায় বলা হয় চাইনিজ রাইফেল। চাইনিজ রাইফেলের দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে সেমি অটোমেটিক, আরেকটা হচ্ছে ওটাও সেমি অটোমেটিক হতে পারে কিন্তু সেটাতে গুলির সংখ্যা ম্যাগাজিনে কম থাকে। একটাতে 25 রাউন্ড এবং ঊর্ধ্ব, আরেকটাতে 11 রাউন্ড বোধহয় রাখা যায়, আমি ভুল, কারণ আমি তার অস্ত্রের বিশালতা আমি পড়ালেখা করে পেয়েছি। বাংলাদেশ পুলিশের প্রতি 5টা অস্ত্রের পরে যে অস্ত্র থাকে সেটা হচ্ছে 7.62 একটা চাইনিজ রাইফেল। এবং বাংলাদেশ পুলিশের আধুনিকায়নের সাথে এই 7.62 সেমি অটোমেটিক ভার্সনও কিন্তু পুলিশকে দেওয়া হয়েছে। আপনি আর্মড পুলিশ ব্যাটালিয়নের যে অস্ত্রগুলো যদি দেখেন সেখানে প্রচুর পরিমাণে 7.62 আছে। র্যাবের কাছে 7.62 ক্যালিবারের অস্ত্র আছে। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে 7.62 ক্যালিবারের অস্ত্র আছে। এখন 7.62 তো কোনো বিতর্কের ইস্যু হইতে পারে না, ইস্যুটা হচ্ছে গুলি কে ছুড়েছে। কিন্তু 7.62 অস্ত্র পুলিশের না, এটা মিথ্যা কথা, প্রচুর পরিমাণে আছে। শটগান, ছড়রা বন্দুকের পাশাপাশি প্রচুর পরিমাণে 7.62 আছে। বিজিবি প্রচুর পরিমাণে 7.62 আছে, র্যাবের 7.62 আছে সেনাবাহিনী। এখন আমার মনে হয় কি মানে এগুলা নিয়ে বেশি উল্টাপাল্টা কথা না বলা উচিত। এই কারণে আমি আবারও বলছি, রাজনীতিটা যদি নতুন প্রজন্মের হয় তাহলে নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে বোকা ভাবার কোনো কারণ নাই। কারণ এই বাচ্চাটা যদি আজকে ইন্টারনেট ঘেটে জেনারেল রুল রাইফেলের বিস্তারিত জেনে যদি দেখে যে বাংলাদেশ পুলিশে 7.62 আছে, তাহলে 7.62 উপর ভিত্তি করে আমি যে চুক্তিটা উপস্থাপন করছি ওটা তো নিমেষে কর্পূরের মতো উড়ে যাচ্ছে। সুতরাং we should not discuss or bring up such points which doesn't actually stand in the testament of the truth. তাহলে আওয়ামী লীগের যে সিনিয়র নেতারা, সাবেক মন্ত্রীরা বা সাবেক পদস্থ ব্যক্তিরা তারা যেটা বলেন, তাহলে সেগুলো তারা কিসের উপর ভিত্তি করে বলেন? এই যে আমি জানি না ভাই, I don't know, আমি জানি না। আচ্ছা, আওয়ামী লীগের যে অফিসিয়াল ফেসবুক পেজ, সেখানে আসলে এই জাতিসংঘের রিপোর্টটাকে প্রত্যাখ্যান করা হয়েছে। আপনি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে, একজন নেতা হিসেবে আপনি জাতিসংঘের রিপোর্টকে কিভাবে নেন? না না, আমার কথা হচ্ছে যে হত্যাকাণ্ড যেখানে যেভাবে হোক সেটা তো বিচার হতে হবে। এখন সমস্যা হলো যে
নেতৃত্ব গতকালকে না গত পরশুদিন আমি যেটা শুনলাম লাস্ট বক্তব্য, সেখানেও তিনি বলেছেন যে আমি তো জাতিসংঘকে তদন্ত করার জন্য আহ্বান জানিয়েছিলাম এবং একটা কমিটিও করে দিয়েছিলাম, কিন্তু সেটা কেন করা হলো না, এটা আমার প্রশ্ন। তাহলে এই কথাটা যদি সত্য হয়, তাহলে তার মানে আপনি তো জাতিসংঘের উপর আস্থা রেখেছিলেন 5ই আগস্টের আগে। তাহলে এখন যদি জাতিসংঘ কোনো রিপোর্ট দেয়, তাহলে সেই রিপোর্টে কোনো ভুল ত্রুটি থাকলে আমি মনে করি সেগুলো তুলে ধরা ভালো, রাদার দেন বলা যে জাতিসংঘের রিপোর্ট আমি মানি না। তাহলে তো জাতিসংঘ আবার বলবে যে তাহলে আপনি 5 তারিখ আগে আমাদের ডেকেছিলেন কেন। তাহলে কোনো একটা উত্তর তো আপনাকে দিতে হবে, কোনো একটা জায়গায় তো আপনাকে দাঁড়াতে হবে। ওইটা ওই বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকা সাবেক প্রধানমন্ত্রী দুইটার একই রকম ব্যাপার আর কি, মানে যে কোনো একটা জায়গায় আপনাকে আসতে হবে। আপনি যদি জাতিসংঘ, এটা আমি কয়েকদিন মানে বিগত প্রোগ্রামে আওয়ামী লীগ না, নেতারা যখন এসেছেন আমি দুটা মানে প্রোগ্রামে উল্লেখ করেছি, আপনি আমাকে যা ইন্ট্রোডাকশনে বলছেন জাতিসংঘ আপনাকে বলছে যে জাতিসংঘই বরং আবেদন করেছে, কিন্তু সেটিকে সরকারের পক্ষ থেকে তাদের আবেদনে সাড়া দেওয়া হয়নি ডক্টর ইউনূসের না সরকার না আসার পরে। আমাকে তো জননেত্রী শেখ হাসিনার কথা বিশ্বাস করতে হবে, আমি তো আওয়ামী লীগের কর্মী। উনি ওনার বক্তব্যে বলেছেন যে উনি জাতিসংঘকে তদন্ত করার জন্য আহ্বান করেছিলেন। কেন করেছিলেন? কারণ উনি জাতিসংঘের উপর আস্থা রাখেন। তাহলে আমাকে নেত্রীর কথা যদি সত্য এবং সঠিক ধরে নেই, তাহলে এরপরে জাতিসংঘের যে তদন্ত প্রতিবেদন, সেটাকে আমি ফেলে না দিয়ে আমাকে বলতে হবে যে অমুক জায়গায় ত্রুটি হয়েছে, অমুক জায়গায় আরো দেখার ব্যাপার আছে। মানে ডিপ্লোমেসির তো একটা ভাষা থাকে, আপনি ক্যান্সেল আউট করবেন কিভাবে, সেই জায়গাটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ আমরা নিজেরাই তো জাতিসংঘের তদন্ত চেয়েছিলাম নেত্রীর ভাষ্য অনুযায়ী। জি, আপনি যে এরকম মানে সমালোচনায় বেশ খোলামেলা কথা বলছেন, আগেও আপনি সমালোচনা খুবই প্রখরভাবেই করতেন, তখন অবশ্য বিরোধীদের বেশি সমালোচনা করতেন, এখন একদম আত্মসমালোচনা বা নিজের দলের সমালোচনা করেন না, খুব। আমি তো একদমই নির্মমভাবে সমালোচনা করছি। আমি তো আপনাকে বললাম যে বর্তমান সরকারের উচিত, যদি সত্যি তারা এত কমিটেড হয় যে আমরা অপরাধী অন্যায়কারী, সুযোগ করে দেখ না, আমরা এসে আদালতে দাঁড়াই, দেখি কোন মামলাটা উনি প্রমাণ করতে পারেন। আই এম ভেরি ক্লিয়ার, আই এম ভেরি বোল্ড। আমি কি এখন সমালোচনার কথা বলি নাই? জি। আমি তো বললাম যে একটা আদালতে দাঁড়ানো যায় না, উনি বিচার দিবেন কিভাবে। কিন্তু এই যে দলের এক নাম্বার। ভিতরের বিষয় নিয়ে যে দুই নাম্বার কথা হচ্ছে আমি কার সমালোচনা করছি। আমার কথা হচ্ছে আমার দলের নেতা কর্মীরা নেত্রী শেখ হাসিনার কথাকে সত্য মনে করেন। উনি যদি সাংবিধানিক প্রধানমন্ত্রী হন, তাহলে আমি তাকে সমালোচনা করছি যিনি তার নিজেকে সাবেক বলছেন। ওয়াই হি হ্যাজ টু লিসেন টু দ্য প্রেসিডেন্ট অফ দ্য পার্টি শেখ হাসিনা? সে নেত্রীর কথা শুনতেছে না কেন? এটা কি সমালোচনা হলো নাকি? আমাকে গত পরশুদিন যুক্তরাজ্য থেকে একজন সাবেক ছাত্রনেতা ফোন করেছে। তাকে আমি পরিষ্কার বলেছি যে তোমার ওখানে যারা কেন্দ্রীয় নেতা আছেন বা বিভিন্ন পদে ছিলেন, মন্ত্রী ছিলেন, মেয়র ছিলেন, তারা যখন নিজেকে সাবেক বলে তখন নেত্রীর কথাটা তো হালকা হয়ে যায়। কেন তারা নিজেকে সাবেক বলবে? এখন এটাকে যদি সমালোচনা মনে করেন তাতে কিছু করার নাই ভাই, আমি সত্য কথা বলতেছি। যে কোনো একটা হতে হবে। এবং নেত্রী যদি বলেন যে আমি প্রধানমন্ত্রী এখনো সাংবিধানিক ভাবে, তাহলে আমি তো গোপন করছি না, এটা আমি আরাফাতের সাথে সরাসরি কথা বলতে পারবো। বাংলাদেশ আওয়ামী লীগের সে কেন্দ্রীয় কমিটির সদস্য, কিন্তু তার পাশাপাশি আরেকটা পরিচয় হচ্ছে সে তথ্য প্রতিমন্ত্রী। তাহলে নেত্রী যদি সাংবিধানিক ভাবে প্রধানমন্ত্রী হন, তিনি কি আরাফাতকে বরখাস্ত করেছেন বা তিনি কি ক্যাবিনেট ভেঙে দিয়েছেন? তা তো করেননি। তাহলে আরাফাত কিভাবে আওয়ামী লীগের একজন নেতা হয়ে অনলাইনে গিয়ে লাইভে গিয়ে বলছে যে সে নির্বাচন চায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে? এটা জানতে চাও আমার জন্য কি অন্যায়? আপনারা কি আমার জন্য গালিগালাজ করবেন? এর জন্য কি আমাকে জেলে দিবেন? এর জন্য কি আপনারা বহিষ্কার করবেন? আমি জাস্ট আস্কিং ইউ, কারণ আমি জানি যে আপনারা তো তাদের কিন্তু এর জন্য ইন্টারভিউ আসলে নেন। কিছু করা হচ্ছে কিনা আমি আসলে সেই প্রশ্নটা আপনার কাছে করতে চাই। না, না, মানে এটা তো আমি- একটা সমালোচনা না, রাশিদ রহমান এর আগেও আপনার সাথে দুটো অনুষ্ঠান করেছে, আপনি অনেক আত্মসমালোচনার কথা বলেছেন। না। সেই জায়গা থেকে আপনার বিরুদ্ধে দলের কাছ থেকে কোনো রকম বার্তা কি আসে, কোনো নিষেধ? হ্যাঁ আছে, কোনো অনেকে বার্তা, বলে ভাই আপনি কোনো ওপেনলি বলেন চাপ? কেন, এগুলা ফোরামে বলেন। হ্যাঁ, চাপও দেয়। আমি বলি ভাই কোন ফোরামে বলবেন? কোথায় ফোরামটা? কথা বলেন, কোথায় কথা বলার ফোরাম? আপনি ইসরায়েল গাজা প্যালেস্টাইন নিয়ে কথা বলতেছেন, কোথায় বসে বলতেছেন? আপনি ভারত থেকে আপনি খুব গাজা গাজা করতেছেন, তাহলে কি হইল? মানে কেন বলছি এই কথাটা? কারণ হচ্ছে যে দিনের শেষে ভারত তো ইসরায়েলের মিত্র দেশ। আপনি সেখানে বসে আবার আপনি মানে এগুলো হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে। আমার কথা হচ্ছে কি যে আপনি আপনার জায়গাটাকে ছোট করে আনেন। প্রথম কথা হচ্ছে আপনার দলকে বাঁচান, আপনার নেতা কর্মীকে বাঁচান। এটা তো তেল মারার কোনো বিষয় না। কতগুলো লোক আওয়ামী লীগের সময় ব্যবসা বাণিজ্য করছে, চুরি চুরি করছে, তাদের কারণে আজকে নিরীহ যে নেতা কর্মীরা তো কষ্ট পাচ্ছে। এখন এটার জন্য রাষ্ট্রীয় মানকে খুব গালিগালাজ করতে পারেন, কিন্তু আমাদের জায়গাটা ছোট করেন, এত লাফালাফি করেন না। ছোট করে দেশ বাঁচানো, দল বাঁচানো চিন্তা ভাবনা করেন। আপনি আপনি ডোনাল্ড ট্রাম্প বললো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা, সেটাকে সে স্বীকৃতি দেয় না। আপনার মনে আছে তো নিউজটা? আপনার মনে আছে নিউজটা? জি জি। হ্যাঁ, আমরা খুব খুশি হয়ে গেলাম। একদম ফেসবুক সয়লাভ। কেন সয়লাভ? কারণ এখন তো আর ইউনূস সরকার আর যেতে পারবে না, তাই না? গুড। আবার আমার দলের আনোয়ারুজ্জামান সাহেব, যিনি আবার নিজেকে সাবেক মেয়র বলেন সিলেটের, বর্তমান মেয়র না সাবেক মেয়র, নিজে নিজে সাবেক হয়ে গেছে। হ্যাঁ,
তিনি আবার ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করতে চান। তা স্ট্যান্ডার্ডটা কোথায়? কোনটাতে বিশ্বাস করেন আপনি? আপনি কি আমার কথাটা বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি? আমার কথা হচ্ছে যে আমাদের একটু ধীর স্থির হয়ে আমরা কি পারতেছি না একটা জায়গা দাঁড়াইতে? আমাদের একটা জায়গায় তো দাঁড়ানো দরকার। আপনি মনে করেন আমি দেশের বাইরে, দরকার নাই, আরেকজন দেশ দরকার নাই, দেশে কি আর কোনো লোক নাই? কাউকে আপনি সাময়িকভাবে কোনো দায়িত্ব দিতে পারছেন না, একটু গিয়ে কারো হাত পা ধরার, একটু রাস্তায় গিয়ে দাঁড়ানোর জন্য? আপনি কি সত্যি মনে করেন পদ পদবি ছাড়া, কোনো স্বীকৃতি ছাড়া, প্রাতিষ্ঠানিক কোনো অঙ্গীভূত করণ ছাড়া কোনো লোকের রাস্তায় দাঁড়ায় আন্দোলন করে কিছু যায় আসে? আপনি আপনি মানে আমি যদি নির্মোহ ভাবে আপনাকে বলি, ধরেন জুনায়েদ আহমেদ পলক বেচারা এখন জেলে, সে যখন ছাত্র রাজনীতি করতো তখন কি আপনি তারা চেনেন? তারা চিনছেন মন্ত্রী হওয়ার পরে। তো বাংলাদেশ আওয়ামী লীগের কালচারটা কি হয়েছে? যাকে যখন নেতা বানাই দেওয়া হয়েছে, মন্ত্রী মানে তখন মানুষ চেনা শুরু করছে। আর বঙ্গবন্ধুর সময় কি ছিল? মানুষ আগে চিনতো তারপরে হইতো, ব্যাপারটা হচ্ছে আগে চেনা তারপরে হওয়া। আর আমাদের ক্ষেত্রে কি হয়েছে? আমরা আগে হইছি, তারপর মানুষ চিনছে, তাও ঠিক মতো চিনে নাই। তো কথা হচ্ছে যার ধরুন আমরা আসলে কারো উপর আস্থা রাখছি না। তো আমাদেরকে তো যেভাবে হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিবেদিত ভাবে নীল দল করেন, বহু বছর ধরে করেন, সাহসী ব্যক্তি, হারানোর কিছু নাই, তাকে হইলেও তো আমি দলের মুখপাত্র বানাতে পারি, কিন্তু বানাচ্ছি না, বানাবো না। তাহলে মেসেজটা কি? এবং যদি শুনেন, অত ষড়যন্ত্র চক্রান্তের কথা বলতে পারেন, যদি আমাদের ফর্মুলা এত কারেক্ট হইতো তাহলে তার 5ই আগস্ট হইতো না, আমাদেরকে দেশের বাইরে যাওয়া লাগতো না। তাহলে যাদের হাত দিয়ে ফর্মুলাটা ভুল প্রমাণিত হয়েছে, থিওরামটা বা স্ট্রাকচারটা হ্যাজ বিন প্রুভেন টু বি অ্যাবসলিউটলি রং এন্ড ইনএফেক্টিভ, কিছুদিনের জন্য তাদেরকে একটু বলা যায় না যেটা আরাম করেন, একটু অন্যরা একটু চেষ্টা করুক, খুব কি অসুবিধা হবে তাতে? আওয়ামী লীগ কি বদলে যাবে? আপনি যে আওয়ামী লীগ দায়িত্ব কি দেবার বঙ্গবন্ধুর কথা নাম বলছেন, হারিয়ে যে যাবে? আপনি হ্যাঁ, বলছেন যে যাদের নতুনদের দায়িত্ব দেবার কথা যেটি বলছেন, মানে আপনি আপনি কি সত্যি বিশ্বাস করেন? মানে আপনি না, আপনি তো গণমাধ্যম কর্মী, আমি বলছি যে ডু বি রিয়েলি বিলিভ যে জনাব ওবায়দুল কাদের চাচা, ওনাকে আমি চাচা বলি, উনি আবার দলের সাধারণ সম্পাদক হিসেবে আওয়ামী লীগকে সংগ্রাম করে ক্ষমতা আনতে পারবেন, অথবা একটা আওয়ামী লীগের একটা সম্মানজনক জায়গায় আনতে পারবেন? ইফ নট, হোয়াট আর উই ওয়েটিং ফর? উনি তো এখন কিছুই করছেন না। মানে উনি গণমাধ্যমে টোটালি বা অ্যাক্টিভ আছেন, আপনাকে কে সামাজিক বলছেন যোগাযোগ কিছু? মাধ্যমে আমরা অনেকেই দেখছি। উনি না না, উনি টোটালি অ্যাক্টিভ আছেন, উনি ওনার কাজ করার চেষ্টা করছেন, দলকে তো উনি ভালোবাসেন, এই বিষয়ে কোনো উনি কি সন্দেহ নাই। করছেন? উনি কি করছেন আসলে? কারণ উনি আমার কি করছেন এটা ওনাকে আপনার জিজ্ঞেস করতে হবে, আমি অত কিছু বলতে চাচ্ছি না। আমার কথা হচ্ছে দলকে তো আর সে ভালোবাসা বন্ধ করবে না, সে তো আওয়ামী লীগের, মানে আমরা তার যাদের পরিবর্তন যাকে হবে না। দেখলাম কদিন আগে আমার না না, অনুষ্ঠানে, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক না না, ছিলেন আমার অনুষ্ঠানেই, এস এম কামাল হোসেন, এবং তাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনাকে শুনেন, সবসময় ওবায়দুল কাদের সাথে দেখা যেত? আমি আপনাকে একটা নির্মোহ কথা বলি। হ্যাঁ, কোন 18 বছর বয়সের সবুজ সন্তানের হৃদয়ের গভীরে যদি গেঁথে যায় যে আমি অমুক লোকটাকে নিয়ে হাসাহাসি করবো, তাকে আমি গুরুত্বের সাথে নিব না, আপনি পৃথিবীর এই পার থেকে ওই পার, উত্তর মেরু দক্ষিণ মেরু এক করে ফেলতে পারবেন, তাকে দিয়ে আপনি কোনোদিন ওই টিনেজার বা ওই ইয়াং ছেলেটা বা মেয়েটার হৃদয় জয় করতে পারবেন না। এখন রাজনীতি যদি আপনি আপনার ছেলে মেয়েদের জন্য করেন, তাহলে আপনাকে সিদ্ধান্ত একরকম নিতে হবে। আর এস এম কামাল হোসেন ভাই, তারা আমার খুব ঘনিষ্ঠ, আমি তাদেরকে নিয়ে কোনো কথা বলতে চাই না, তারা একটা স্ট্রাকচারে আছেন, নেতা হয়েছেন, এমপি হয়েছেন, তাদের জন্য অনেক কথা বলা হয়তো বা কঠিন হয়, কিন্তু আমি বিশ্বাস করি যেহেতু এরশাদ বিরোধী আন্দোলনে সে একটা খুব ভালো জায়গায় ছিল এবং তাকে আমি খুব ঘনিষ্ঠভাবে চিনি, সে আসল রাজনীতি কি এটা সে জানে, বোঝে, কিন্তু বলতে পারে না, ঈশা ভয় পায় যে সামনে যদি নমিনেশন না পায়, বা যদি আবার এমপি না হইতে পারে, বা এমপি হলে যদি মন্ত্রী না হইতে পারে, ঠিক আছে, তারটা তার জায়গায় থাকুক, আমি ওই জায়গাটা যেতে চাই না। যেহেতু আমি আপনাকে এর আগেও বলেছি যে আমি খুব আলট্রুইস্টিক রিজনে রাজনীতি করতে এসেছি, আলট্রুইস্টিক রিজনেই রাজনীতি করতে চাই, করবো ইনশাল্লাহ। সেজন্য আমি আসলে অত রাগ ঢাক রেখে অত ভয় ডর করে কথা বলে বিশ্বাস করি না। কারণ আমি তো একটা কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো বলেছিলাম বহু ছেলেমেয়ের মাঝে যে এ পলিটিশিয়ান ইজ নট নেসেসারিলি এ লিডার, লিডার ক্যান বি পলিটিশিয়ান, বাট এ পলিটিশিয়ান অলওয়েজ ক্যানট বি এ লিডার। কারণ লিডারশিপের ব্যাপারটা অনেক বড়, সে অনেক কুটচাল, অনেক কিছুকে বাদ দিয়ে একেবারেই, আমি বলবো একেবারেই বোকার মতো অনেক সময় একটা অবস্থান নিয়ে জি, নেয়, সত্যের রাশিদ রহমান, অবস্থান। আবার একটু ওই প্রসঙ্গটাতে আসি যে ওই যে নতুন মানে নেতৃত্বের কথা যখন আপনি বলছিলেন, মানে এই গণঅভ্যুত্থানের পরপর এখন থেকে 8 মাস আগে সজীব অজিত জয়কে, সাবেক প্রধানমন্ত্রীর পুত্র, তাকে এই প্রশ্ন করা হয়েছিল। রয়টার্স প্রশ্ন করছিলেন যে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী প্রার্থী তিনি হবেন কিনা। তিনি বলেছিলেন যে আমার মা এই টার্মের পর অবসর নিতে যাচ্ছেন, যদি দল চায় তিনি অবশ্যই বিবেচনা করবেন। এরকম কি কোনো বিবেচনার কথা আপনি আপনার দলের মধ্যে শুনেছেন? আর আপনি সাবেক তথ্য প্রতিমন্ত্রীর কথা বলছিলেন, তিনি সজীব অজিত জয়ের বন্ধু বলে আমরা জানি, তিনি বলছেন যে দলে শতভাগ মানুষ শেখ হাসিনার প্রতি আস্থাশীল, নেতৃত্ব পুনর্গঠনের কোনো সম্ভাবনা নেই, কোনো নেতৃত্ব পরিবর্তনের আভাসের কথা তিনি বলছেন না। এরকম আসলে কোনো আলোচনা কি আছে দলের মধ্যে নেতৃত্ব নিয়ে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সমানেত্রী, এটা নিয়ে আমিও কোনো কথা বলছি না। আমি বলতে চাইছি ওটা যে দোজ হু হ্যাভ ফেইলড আস, আপনি তাদেরকে দিয়ে আবার পারবেন কিনা? উত্তর হচ্ছে পারবেন না। কথা পরিষ্কার, আমার কথা কোনো অ্যাম্বিগুইটি নেই।
দোজ হু হ্যাভ ফেলড আস, যারা আমাদেরকে অলরেডি ব্যর্থ করে দিয়েছে বিভিন্ন কারণে, ব্যক্তিগত লিপ্সা, ব্যক্তিগত লালসা, ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত লোভ, ব্যক্তিগত পর্যায়ে নিজের স্বার্থকে চরিতার্থ গিয়ে অবিচারের জায়গাগুলো তৈরি করা, অপরাধ করা। এবং ওই জন্য প্রথমে বলেছি যে আমার মনে হয় না জননেত্রী শেখ হাসিনা সব ইনফরমেশন ঠিক মতো পাচ্ছেন। আই ডোন্ট থিঙ্ক সো। শুনেন, আমি আপনার কাছে একটা কথা বলি। আমার এলাকার যে এমপি হয়েছে জাকির হোসেন সরকার, আমার তার রেকর্ডিং আমার কাছে আছে, মাইক লাগায় শিক্ষক বিক্রি করতেছে। এই রেকর্ডিং যখন আমি পাঠাইলাম যে এটা কি করবো অ্যাকশন নেওয়ার জন্য, এটা নেত্রী পর্যন্ত পৌঁছাইতে দেয়নি, তার আগেই তো সব শত্রু হয়ে গেছে আমার। আপনার মুখ্য সচিব ছিল একজন, ছিল না আবুল কালাম আজাদ, এমপি হয়েছিল, সে আর তার কাজিন মিজানুর রহমান নামে এক পুলিশের এসপি ছিল রংপুরে, পরে রাজবাড়ির বুধা এসপি ছিল, পরে এডিশনাল আইজি না কি জানি হয়েছে, আমি অত কিছু জানি না। এই দুজনে মিলে যে এমন এক পরিস্থিতি তৈরি করলো যে কত বড় উন্মাদ দুর্নীতিবাজ যে মাইক লাগায় শিক্ষক বিক্রি করে স্কুলে, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যায় নাই। আমার কাছে তো রেকর্ডিং আছে এখন। ৭১ টিভি সে রেকর্ডিং পেয়ে প্রোগ্রাম করে ফেললো। বাংলাদেশ প্রতিদিনের নঈম নিজাম ভাই নিউজ করে ফেললো। কি হইলো এখন বলতে চাই না। পুলিশেরই কোন এক মহল যারা এই তথ্য প্রযুক্তির ব্যাপারগুলো দেখে, তারা ফোন করে বলতেছে এটা চালায়েন না, এটা অফ করেন। এখন আপনি কি ওই লোকগুলাকে দিয়ে পারবেন নাকি ফিরতে? এটা সম্ভব? ডু ইউ থিংক ইউ ক্যান কাম ব্যাক? ইটস নট গোইং টু হ্যাপেন। আমি তো আপনাকে একটা প্রায়োগিক উদাহরণ দিলাম। আমি কখনো তথ্য প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। আই স্টিল হ্যাভ দ্য রেকর্ডিং। আপনি ফরেন্সিক চেক করেন, মাইক লাগায় শত শত মানুষের মাঝখানে কি ধরনের ডিবাউচারি, ভ্রষ্টাচার এটা মনে করতেছেন আপনি? এটা তো হয়েছে ভাই। আমি তো কিছু বলতে পারিনি, আমি চুপচাপ, আমাকে এটা সহ্য করতে হয়েছে। আপনি এটাও জানবেন, গোলাম রাব্বানি নামে এক লোক, মানে আজকে যে নির্বাচনটা একটা চ্যালেঞ্জ না আমাদের জন্য, নির্বাচন নিয়ে আমাদের সামনে প্রশ্ন উঠছে বিভিন্ন রকম, যে আমরা নাকি ভালো নির্বাচন করি নাই, কেন হচ্ছে? আপনাকে আমি একটা বাস্তব ঘটনা বলি, যদি আপনার মানে সাহস থাকে এটা সলভ করা, তা বলে দিই আপনাকে ঘটনাটা। আপনার মনে হয় 2015 সালে একটা উপজেলা নির্বাচন হয়েছিল। সেই উপজেলা চেয়ারম্যান নির্বাচনে মিঠাপুকুর কলেজ, রংপুরের মিঠাপুর কলেজের একজন শিক্ষক, তার নাম জনাব গোলাম রব্বানী, যিনি সক্রিয়ভাবে জামাত ইসলামী করেন। ওকে, এই সে উপজেলা নির্বাচনে দাঁড়ালো। আর এই যে জাকির হোসেন সরকার, যে এখন এমপি হলো, মানে সাবেক হয়ে গেছে আর কি, সেও দাঁড়ালো। সে উপজেলা চেয়ারম্যান ছিল, সেখান থেকে আবার নতুন মানে পুনর্নির্বাচিত হওয়ার জন্য দাঁড়িয়েছে। 2015 সালে আমার পিঠে একটা অস্ত্রোপচার হওয়ার কারণে আমি মার্কিন যুক্তরাষ্ট্র শিকাগোতে দীর্ঘ 3 মাস আমাকে থাকতে হয়েছে। সেই সময় নির্বাচন, আমি দেশেও নাই। সেই নির্বাচনে এই জাকির হোসেন সরকার 55,000 ভোটের ব্যবধানে এই জনাব গোলাম রব্বানির কাছে হেরে গেলেন। তাইলে ওই এলাকার মানুষ কি ভাবলো? ভাবলো যে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে। তাছাড়া তো জামাতের একজন প্রার্থী জেতার কথা না, রাইট? এখন দেখেন সমস্যাটা কোথায়। সমস্যাটা হচ্ছে, তখন অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম সাহেব জীবিত ছিলেন, মরহুম অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম। তখন এই জাকির হোসেন সরকারি মাহবুব আলমকে ধইরা কি একটা মামলা না কি করলো, দেখা গেল যে এই গোলাম রব্বানী আর শপথ দিতে পারে না। তো স্থানীয় সরকার ম্যানুয়ালে বলা আছে, যতক্ষণ না নতুন নির্বাচিত চেয়ারম্যান শপথ গ্রহণ না করবেন, মানে শপথ গ্রহণ করে প্রথম সভা না করবেন, ততক্ষণ পর্যন্ত দায়িত্ব পূর্ববর্তী উপজেলা চেয়ারম্যানের হাতে থাকবে। এখন বুঝেন, যেই লোক 55,000 ভোটে হেরে গেল, সে দীর্ঘ 3 বছর এই মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকবে এবং ফাইলে সই করতেছে। কত বড় দুর্নীতি, কত বড় অনিয়ম, একটা প্রায়োগিক উদাহরণ। এবং ওই এলাকায় কি ধরনের বিস্ফোরণ হচ্ছে মনে করেন। আমার এলাকাটা মূলত আওয়ামী লীগের এলাকা, কিন্তু সেখানে 55,000 ভোটের ব্যবধান, বুঝতে পারছেন তো? তার মানে এই জাকিরকে দলমত নির্বিশেষে সবাই পরিত্যাগ করেছিল, কিন্তু 3 বছর তারা তাদের ভোটের ফলটা পাচ্ছে না। তারপরে আবার আপনি কেন হেরে গেলেন? মানে না বলছি, আমি আসছি আমি বলবো। তখন তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বেআই সাহেব, ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব, স্থানীয় সরকার মন্ত্রী, তিনি হঠাৎ করে ওই এলাকার সবাইকে ডেকে বলতেছেন যে কি ব্যাপার, স্থানীয় সরকার উপজেলা চেয়ারম্যান জয়ী হয়েছে একজন, সই করতেছে আরেকজন, এটা তো আমি দুদকের মামলা খাবো, এটা তো আমি অ্যালাউ করবো না। তখন উনি কি করলেন, পুরা উপজেলা পরিষদ পুরানো যেটা, ওটাকে ভেঙে দিয়ে ইউনোর উপর পুরো দায়িত্ব দিয়ে দিলেন। এখন কথা হচ্ছে, কোথায় মাহবুব আলম সাহেব, কোথায় জাকির হোসেন সরকার, আর কোথায় ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব? এই নির্বাচনের ফলাফল যেভাবে ঠেকিয়ে 3 বছর অন্যায়ভাবে একজন থাকলো, এটার ভোগান্তি আজকে কার হচ্ছে? কার হচ্ছে আপনি বলেন? আওয়ামী লীগের হচ্ছে। এই নির্বাচনের ফলাফল এরকম আরো কত জায়গায় হয়েছে, সেটা ভোগান্তি আজকে জননেত্রী শেখ হাসিনার হচ্ছে। এবং আমি কেন হেরে গেলাম? আপনি আজকে আমার ভোটের আবার ভোট গণনা করেন, আমি আজকে লিখে দিলাম আপনাকে আমি জয়ী হয়েছি, কিন্তু না, আমি দলের প্রতি 100% অনুগত। আমি কখনোই ওই সময় আমার দল বিব্রত হোক এরকম কোনো কথা বলতেও চাইনি, বলতে চাইও না। কিন্তু এখন যে বলছেন তাতে দল বিব্রত হচ্ছে না? না, এখন তো বাঁচতে হবে। দল না বাঁচলে আপনি বাঁচবেন কিভাবে? আমরা তো আস্থা রেখেছি যে ঠিক আছে, যারা স্থানীয় সরকার যাই করেছে, সঙ্গে যাই করেছে, তারপর হয়তো টিকে যাবো। আমি তো আমার দুর্বলতা স্বীকার করছি। আমার দায়, শুনেন, আমাকে আপনি সাজা না দেওয়ার কোনো সুযোগ নাই। রাজনৈতিক যেই দুর্বলতা আমি প্রকাশ করেছি, তার জন্য সাজা আমাকে পেতে হবে আজকে কালকেও। কিন্তু তাই বলে আমি তো এটা কন্টিনিউ করবো না। আমাকে যেটা সত্য কথা সেটা বললাম, আপনি তো অনেক ঘটনায় জানতেন না, যখন বললাম আমি কি পলিটিশিয়ান
আর আমি কি রাজনৈতিক কর্মী? ওই যে টাকা খাওয়ার যে অডিও, পুলিশের ভয়ে তো ছাড়া যায়নি অডিও। আমি তো আপনাকে বলে দিলাম পুরো জিনিসটা। আপনি যিনি মুখ্য সচিব হবেন শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা, তিনি এমপি হবেন কেন? মানে আপনি চাকরি ছাড়লেন, এমপি হইলেন, এর থেকে বেটার লাইফ তো আর হয় না। তাইলে তো আমরা ব্যবসা বাণিজ্য ছাইড়া দিয়া আমাদের টিনেজ থেকে আমার বাবাকে অনুসরণ কইরা সবকিছু ফালাইতে রাজনীতি করলাম, তাহলে এটা সার্থকতা কোথায়? তাহলে তো বিসিএস ক্যাডার হয়ে মুখ্য সচিব হয়ে চাকরিটা ছাইড়া দিয়ে এমপি হওয়া উচিত ছিল। আপনি আমার কথা বুঝতে পারছেন আমি কি বলতে? কোথায় উই ওয়েন্ট রং? আপনি মুখ্য সচিবের যদি কাজই হন, একটা বললাম, সে তো মোটর শ্রমিকের, আপনি রাঙ্গা সাহেবের ইন্টারভিউ নেন, সে তো মোটর শ্রমিকের রাজনীতি, একটা পুলিশের এসপি সে মোটর শ্রমিকের রাজনীতিতে ঢুকে সাদার ভাগ নেয়। আপনি কি মনে করেন সেটাকে সহজ কথা মনে করেন? টিপু মুন্সির মধ্যে একটা বীর মুক্তিযোদ্ধা বাণিজ্য মন্ত্রী ছিল, সেও তাকে হুজুর হুজুর করতেছে। আপনি বুঝতেছেন না যে আমি কি বলতে চাচ্ছি? রাজনীতি কি রাজনীতিবিদের হাতে ছিল নাকি? এখনো অনেকে বলে না, লজ্জায় ভয়ে চিন্তা করে যে যদি আমি কিছু না পাই। মানে তাহলে আমার কথা হলো ভাই, এখন আপনাদের উপরে কি আসলে সেই ফোরামটা নাই, আপনি একটু আগেও বলছিলেন, তাহলে এখন আপনাদের উপরে কি নির্দেশনা বা আপনাদের কাছে কি বার্তা? হ্যাঁ, ওই ফোরাম খুব তৎপর আছে। তারা এখনো সমানে মিথ্যা কথা বলে যে যতগুলো টেলিগ্রাম গ্রুপ, প্রত্যেকটা টেলিগ্রাম গ্রুপ যেগুলোতে নেত্রী কথা, প্রত্যেকটার ভিতরে জামাত বিএনপি সক্রিয় লোক ঢোকানো আছে। তারা নেত্রীর প্রত্যেকটা বক্তব্য রেকর্ড করে এবং জায়গা মতো চলে যায়, কোনো সিক্রেসি নাই। এবং ওখানে আমাদের এই পাঁচ আটার দল, এই চাটুকারের দল, যারা সত্য মিথ্যা কোনো আলাদা করতে শিখে নেই বা চায় না, তারা এখনো বলে যে নেত্রী একটা হুকুম দিবেন, কালকে সব উল্টাই দিব। বলতেছে, মিথ্যা কথা বলেই যাচ্ছে সমানে। লজ্জা শরম নাই তো? বেহায়ার দল। এমন এক সাবেক এমপি রেকর্ডিং আমার কাছে আছে, আপনাকে বলি, মজা পাবেন আপনি শুনতে। ধরেন রংপুর থেকে আপনি যদি খুব দ্রুত গতিতে গাড়ি চালায় আসেন, কত সময় লাগে ঢাকায় আসতে? বলেন, আপনার অভিজ্ঞতাই ভালো। একটু ধারণা করেন কত সময় লাগে? খুব জোরে চালায় আসলেন, 5 ঘন্টা। মানে নিজেকে না মেরে আর কি। হ্যাঁ। ছোটবেলায় একটা লাইন শুনতাম যে 3 ঘন্টায় গুলিস্তান আর নাইলে কবরস্থান। লাইন শুনতে পাবো না? 3 ঘন্টায় গুলিস্তান না, ওইভাবে যদি গাড়ি না চালান তাছাড়া 5 ঘন্টায় আসবেন, ঠিক আছে না? তো মাননীয় নেত্রী বলতেছেন যে প্রয়োজনে তোমরা খুব দ্রুত ঢাকায় চলে আসার দায়িত্ব নিবা এবং তোমরা 5 থেকে 6 ঘন্টার ভিতরে যাতে ঢাকায় আসতে পারো, এইভাবে তোমরা সবসময় প্রস্তুতি নিয়ে থাকবা। আপনি জানেন এমপি কি বলে নেত্রী? বলে, নেত্রী আমি আমার সব লোকজন নিয়ে রংপুর থেকে 4.5 ঘন্টার ভিতরে পৌঁছে যাবো। এখন হাউ ডু ইউ মেনটেন, সাপ ভাষা ব্যবহার করে এর কথা আপনি কিভাবে কোট করবেন? এর মধ্যে একটা চাটুকার মিথ্যুক লোক কি করবেন? চলতেছে, কিন্তু চলছে মানে কি? ধরেন আপনার যেখানে স্ট্র্যাটেজিক আলাদ, যেখানে আপনার দলীয় সংগঠিত হওয়ার আলাদ, সেটাও চলে যাচ্ছে জামাত এবং বিএনপির কাছে। জামাত বিএনপি তো আমার বন্ধু না, সেটা আমার রাজনৈতিক প্রতিপক্ষ। তার মানে এখনো যারা অর্গানাইজ করতেছে, দে ডোন্ট নো হাউ টু ডু ইট, বিকজ 15 বছর 16 বছর আসল রাজনীতি না করার কারণে যারা এখন চেষ্টা করতেছে তাদের সাহায্য করার চেষ্টাটাকে ছোট করে দেখতে চাই না। কিন্তু তারা কি জানেন কিভাবে করতে হবে কাজটা? তারা তো জানেন না। তো সবাই এত তেল দেন কেন? মানে আপনি বলছিলেন যে চাটা, মানে এত চাটছেন কেন? সবাই চাটলেই লাভ হয়, না চাটলে হয় না, ব্যাপারটা এরকম? সবাই তেল দেয় কারণ ভাবে যে ইউনূস সরকার বেশি দিন থাকবে না, তারপরে বিএনপি যদি তার মানে তেলে যেভাবে কাজ চাঁদা হয় বা চেটে লাভ না, হয়। বিএনপি যেভাবে চাঁদাবাজি করছে তাতে বিএনপিও খুব অজনপ্রিয় হয়ে যাচ্ছে। সুতরাং আওয়ামী লীগের ফিরে আসা তো অবশ্যম্ভাবী। আর যদি ফিরে আসে তাহলে আমাকে একটা এমপি হতে হবে, আমাকে একটা নৌকা মার্কা নমিনেশন পেতে হবে, আমাকে একটা মন্ত্রী হতে হবে, এবং এই যে আমার আয় ইনকাম যা থেমে গেছে এটা আমাকে আবার চালু করতে হবে। সুতরাং আমার তেল মারা ছাড়া তো কোনো উপায় নেই। তেল মেরেই তোমার জায়গাটা রাখতে হবে, কারণ আমরা তো শিখে গেছি যে তেল মারা ছাড়া জায়গা পাওয়া যায় না। সুতরাং এর ব্যতিক্রম হবে কেন? আচ্ছা, তার মানে বাস্তবতাটা এরকমই আওয়ামী লীগের হয়ে দাঁড়িয়েছে যে তেল মারা ছাড়া জায়গা পাওয়া যায় না। বেশিরভাগ ক্ষেত্রে তাই। জি, আরেকটু আসি যে সজীব ওয়াজেদ জয়ের কথা বলছিলাম। তিনি ওই মানে অভ্যুত্থানের পরপরে তিনি বলেছিলেন যে মানে বিএনপির সাথে সংলাপ বা আলোচনা সমঝোতার একসাথে কাজ করতে একটা আগ্রহ প্রকাশ করেছিলেন। সেই রকম ব্যাপার অবশ্য আমরা পরবর্তীতে দলীয় সভানেত্রীর কাছ থেকে এরকম কিছু আমরা শুনি নাই। এরকম কি কোনো আলোচনা আছে? মানে এখন বিএনপিও ইউনূস সরকারের সমালোচনা করছে, আওয়ামী লীগও করছে, কোথাও কি সমঝোতা সংলাপ এরকম কি কোনো আভাস আছে? দেখেন, সজীব ওয়াজেদ জয় ভাই বঙ্গবন্ধুর দরিদ্র জননেত্রী শেখ হাসিনার সন্তান এবং আমার থেকে এমনি বয়োজ্যেষ্ঠ, বয়সে বড়। এই 3টা জায়গা থেকে তার একটা আলাদা সম্মানের জায়গা আমার জন্য আছে। কিন্তু আমি তো আওয়ামী লীগের কর্মী। এখন আওয়ামী লীগের সভাপতি কে? ওনার মা জননেত্রী শেখ হাসিনা। সুতরাং আপনি যখন ওনাকে কোট করে আমাকে কিছু জিজ্ঞাসা করেন, এটা উত্তর আমি দিব না, দিতে পারি না। কারণ আমার জন্য আওয়ামী লীগের সভানেত্রী তার সভাসদবৃন্দকে নিয়ে যে সিদ্ধান্ত নেবেন সেটাই তো আমাকে মানতে হবে, সেটাই আমাকে আমলে নিতে হবে। এর বাইরে কোনো ডিসকাশন আমি যেতে পারবো না। আমি আলিফ, এই যেটা সহজ। তো আমার কথা হচ্ছে কি, যে আপনি যে কথাগুলো জিজ্ঞেস করতেছেন ওই উত্তর আমি কেন দিব? আমি কিভাবে দিব? আমি তো ওই ফোরামের কেউ না, আমি আওয়ামী লীগের একজন কর্মী। আপনি যদি প্রশ্ন করেন যেটা আওয়ামী লীগের মাধ্যমে আসছে কিনা, তাহলে আমি উত্তর দিব আসে নাই। সুতরাং আই ক্যানট মেক এ কমেন্ট অন দিস। আর আপনি যদি বলেন যে তাহলে আপনি সাবেক তথ্যমন্ত্রী, না সাবেক না বর্তমান তথ্যমন্ত্রী নিয়ে কথা বললেন, বিকজ সে তো আওয়ামী লীগ দ্বারা এন্ডোর্সড। তার নমিনেশন পেপারটা সাইন করছেন শেখ হাসিনা, সে তথ্য প্রতিমন্ত্রী হয়েছে শেখ হাসিনার সঙ্গে।
স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল, তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন, ছিলেন না, সারা জীবনই থাকবেন। বীর মুক্তিযোদ্ধা হয় না, পাঁচটা, সরি, হ্যাঁ আমার কথায় ভুল হয়েছে, আমি ক্ষমা প্রার্থী। বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। সেটা শেখ হাসিনার সই আছে, সিদ্ধান্ত আছে। তো আমি তাদেরকে নিয়ে কথা বলতে পারি। আই এম ভেরি অবজেক্টিভ, আই নো হোয়াট আই এম টকিং অ্যাবাউট এন্ড আই নো হোয়াট আই এম আস্কিং ফর। জি, তার মানে আপনি বলছেন যে এরকম কোনো আলোচনা ফোরামে হয় নাই, মানে বিএনপির সাথে কোনো সমঝোতা বা সংলাপ এরকম কিছু হয় না। আপনি কি কোনো লক্ষণ দেখতেছেন? এটা কি না, সম্ভব? আমি কোনো আচ্ছা লক্ষণ আচ্ছা ভাই, দেখছি না, আমি আপনার বক্তব্যটা কথা এতদিনে কিছু হয়েছে কিনা আমি আগে আপনার একটা কথা জিজ্ঞেস করি, এটা কোন পাগল এটা মনে করে? একটু আমি আপনার জিজ্ঞেস করি, বেগম খালেদা জিয়ার বাড়িটা মানে উৎখাত করে ভাঙা হয়েছে কোন সময়? আওয়ামী লীগ সরকারের সময়। বেগম খালেদা জিয়া তো একজন বাঙালি নারী। তো আপনি কি সত্যি মনে করেন তার এত বছর ওই বাড়িতে থাকার যে স্মৃতি এবং সেটা ভেঙে ফেলার পরে তার যে বেদনা, সেটা ন্যায় হোক বা অন্যায় হোক, উনি ভুলে গিয়ে আওয়ামী লীগের সাথে আঘাত করতে আসবেন? বিএনপিতে কয়টা লোকের ঘাড়ে কয়টা মাথা আছে যে এই ইমোশন, এই সেন্টিমেন্টকে ছাপিয়ে দিয়ে তারা আওয়ামী লীগের সাথে মিলে আন্দোলন করবে? পাগল, পাগল না ছাগল কি? আচ্ছা, গেল এক। দুই নাম্বার, আপনি মনে করেন 2008 সালে কতগুলো জিনিস কিন্তু রিজলভ হয়ে গেছে। আমি একটু ওই জায়গা থেকে আসি। প্রথম কথা, 2008 সালের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা বাংলাদেশ আওয়ামী লীগকে ম্যান্ডেট দিয়েছিল যে আপনি একটা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবেন। দুই নাম্বার ম্যান্ডেট দিয়েছিল যে আপনি যুদ্ধাপরাধী মুক্ত একটা বাংলাদেশ গড়ে তুলবেন, রাইট? তিন নাম্বার ম্যান্ডেট দিয়েছিল আপনি মুক্তিযুদ্ধের চেতনায় আবৃত পুষ্ট একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলবেন, যেটা মানে হচ্ছে ন্যায় বিচার প্রত্যেকটা জায়গায়, তাই না? এটা কিন্তু আমরা পেয়েছিলাম ম্যান্ডেট, এবং সেই জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির পিতা, স্বাধীনতার পুরোদা ব্যক্তি, আসলে বলতে গেলে হি ইজ দ্য চ্যাম্পিয়ন। জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম সাহেব, তাজউদ্দিন সাহেব, ক্যাপ্টেন মনসুর আলী, কামরুজ্জামান সাহেব, তারা জাতীয় চার নেতা। তার সাথে ছিল, তার অনুপস্থিতি তারা এই যুদ্ধ পরিচালনা করেছেন। এবং অফকোর্স এখানে সৈয়দ নজরুল ইসলাম সাহেব এবং তাজউদ্দিন সাহেবের ভূমিকা ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এবং সৈয়দ তাজউদ্দিন সাহেব বলতে রিয়েল ইঞ্জিনিয়ার, রিয়েল আর্কিটেক্ট, এই মেকানিজমটা পরিচালনা করার ক্ষেত্রে এই কৃতিত্ব দিতেই হবে। এখন যেই বঙ্গবন্ধুর উপরে ভিত্তি করে আমার রাজনীতি, যেই বঙ্গবন্ধুর উপর ভিত্তি করে আমার রাজনৈতিক আদর্শ পরিচালিত হচ্ছে, সেই বঙ্গবন্ধু যদি, আমি মনে করি, যদি বীরুত্তম দিয়ে থাকে মেজর জেনারেল জিয়াউর রহমানকে মেজর জিয়া হিসাবে, বা মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে থাকে, এই যে দুই তিনটা মন্ত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনারে খুশি করার জন্য তেল মারতে গিয়া যে তার খেতাবটা কেড়ে নিল মিটিং করে, এটা কি আব্বার থেকে বেশি বোঝা হলো না একটু? আমার আব্বা যাকে সম্মান করে, আমি যদি আমার আব্বাকে রিয়েলি সম্মান করি, আমি কি ওই লোকটাকে অসম্মান করতে যাবো? আমি ওনাকে অ্যাভয়েড করতে পারি প্রয়োজনে, শরীর খারাপ, পেটে ব্যথা, মাথায় ব্যথা, ভাই আজকে দেখা করতে পারেন, ঠিক আছে, বাট আমি তো সামনাসামনি অসম্মান করতে পারি না, পারি কি? তাইলে আমি স্কুলে পড়েছি কে ফোর্স, মেজর জেনারেল খালেদ মোশাররফের কে ফোর্স, আমার চাচা, আমার আব্বার আপন খালাতো ভাই। আমি পড়েছি এস ফোর্স, মেজর জেনারেল শফিউল্লাহ ফোর্স, মেজর শফিউল্লাহ। আমি পড়েছি জেড ফোর্স, মেজর জিয়া রহমান, মেজর জেড। আপনি পড়েন না স্কুলে? আপনি তো পড়েছেন। খেতাবগুলো কে দিয়েছে? বঙ্গবন্ধু দিয়েছে। এখন কয়েকটা মন্ত্রী তাদের মন্ত্রিত্বকে চিরস্থায়ী করার জন্য বঙ্গবন্ধু কন্যাকে এমনই তেল মারতে গেলেন যে জাতির পিতা বঙ্গবন্ধুর দেওয়া খেতাবকেও তারা বাতিল করলেন। তাহলে এই যে সেন্টিমেন্টের জায়গাটা, এই জায়গা থেকে কাজ করে গেল। কোন পাগল ছাগল মনে করে যে বিএনপির সাথে আওয়ামী লীগ মিলে একসাথে আন্দোলন করবে? যারা মনে করে তারা পাগল এবং তারা ছাগল, দুটোই। আপনি পাগল ছাগল বলছেন, কিন্তু আমরা রাজনীতিতে স্বার্থ হাসিলে আসলে অনেকের সাথে আন্দোলন, একসাথে অনেক রকম সমঝোতা করতে দেখেছি। আপনি যে স্বার্থ হাসিলের কথা বলতেছেন, সেই স্বার্থ হাসিলের জন্য তো আমরা নাই। আপনি বাংলাদেশের এখন গণমাধ্যম যদি পর্যালোচনা করেন, আমি মনে করি নিয়ন্ত্রিত গণমাধ্যম, তারপরেও নিয়ন্ত্রিত গণমাধ্যম এবং রাজনৈতিক দলগুলোর বক্তব্য কোন জায়গায় যে আপনি হিসাবে নেন, কোথাও কি আমরা আছি নাকি? আমি তো বারবার আপনাকে ওটাই বলছি। স্বার্থের জায়গা আসবে কখন? আপনি যখন আপনার জায়গাটাকে সুসংগত করবেন। আপনি তো সুসংগত করছেন না। এরকম কিছু হচ্ছে না বা হওয়ার সুযোগ নাই বলেই শুনেন, আপনি বাংলাদেশের উপরে ডোনাল্ড ট্রাম্প কত পার্সেন্ট দিছিল? 37%। হ্যাঁ, 37% কি শুধু বিএনপি আর জামাতের উপরে ছিল? 37% কি শুধু এনসিপির উপরে বা ইউনূস সাহেবের উপর ছিল, না সাথে পুরো বাংলাদেশের উপর ছিল? আমাদের ভাষ্যটা কি আছে? আমরা কি বলেছি? আমরা বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে আমরা কি একটা কৃপা প্রার্থনা করে একটা চিঠি ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছি যে ভাই আমার দেশের মানুষকে মাইরো না? দেশ বাঁচলে না আমি, দেশ না বাঁচলে আওয়ামী লীগ কোথায়, দেশ না বাঁচলে বিএনপি কোথায়? বাট উই ডিড নট ডু ইট। এই যে ভারত যে, আপনি কিন্তু এটা বলছেন, ভারত যে ট্রান্সশিপমেন্ট বাতিল করলো, সেটার জন্য আপনারা তো ভারতেই বসে আছেন, মানে আপনি না। আমরা অন্যের অনিষ্ট থেকে নিজের ভালো খোঁজার চেষ্টা করছি, এটা কি তাই হয়? পৃথিবীতে কোনো জায়গায় খালি পড়ে থাকে না। আপনাকে তো আপনার কাজটা করতে হবে। আপনার বন্ধু পরীক্ষায় ফলাফল খারাপ করবে বলে আপনি পরীক্ষায় ভালো করবেন, এটা কোন সূত্র ভাই? আমি জীবনে শুনিনি এটা। বা আপনার শত্রু পরীক্ষায় ফলাফল খারাপ করবে বলে আপনি
পরীক্ষায় ভালো করবেন, এমন কোন সূত্র কি আপনি পড়েছেন কোনোদিন? সো হোয়াট আর বি ডুইং? আর আপনি ট্রান্সশিপমেন্টের কথা বলতেছেন। প্রথমে তো ট্রান্সশিপমেন্ট নিয়ে আমাকে লন্ডন থেকে একজন কি বলে মাঝে মাঝে ইন্টারনেট টক শো করেন ভদ্রমহিলা, নামটা কি, হাসিনা, ওনার নাম হাসিনা, হ্যাঁ, আমি পুরান ভুলে গেছি ওনার। তা আমাকে উনি জিজ্ঞেস করলেন, তা আমি ট্রান্সশিপমেন্ট বাতিল করার প্রসঙ্গে যা বললাম ওটা ওনার পছন্দ হয়নি। আমি জেনে শুনে বলার চেষ্টা করি, মানে ওনার বক্তব্য হচ্ছে যে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর জন্য ভারত তার ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে। অত তো আমি বুঝি না, আমি কম বুঝি। আমি যেটা বুঝি যে ভারত একটা খুবই একতাবদ্ধ দেশ। কোন জায়গাটায়? ভারতের নিজস্ব স্বার্থের জায়গায়। ভারতের জাতীয় স্বার্থে বিজেপি, কংগ্রেস, প্রত্যেকটা দল, তৃণমূল কংগ্রেস, সিপিবি সবাই এক হয়ে যায়। অর্থাৎ ভারতের ব্যবসায়ীরা যদি মনে করে তাদের জন্য এই ট্রান্সশিপমেন্টটা এখন ভালো না আপাতত, সেটা তারা বন্ধ করবে। আপনি আমার কথার ইঙ্গিত বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? মানে তার ভারত তার নিজের স্বার্থেই ট্রান্সশিপমেন্ট বাতিল করার যে ব্যাপার, Right. এটা আওয়ামী লীগের কোনো স্বার্থে না। কিন্তু ভারত এরকম ভিসা বন্ধ রেখেছে কেন? কিন্তু আমি যদি এই কথাগুলো শুধু বারবার আমার দলের সাথে সংযোগ করার চেষ্টা করি, তাহলে 2 দিন পরে তো লোক আমাকে বলবে যে ভাই আপনি বাংলাদেশ আওয়ামী লীগ না, আপনি তো স্পষ্ট। মানে এত নগ্নতার প্রয়োজন কেন? জি, জি, আপনি আপনার দলের এখানে নগ্নতা দেখছেন, কিন্তু ভারত তার নিজের স্বার্থে কাজ করে, সব যা করে বলছে, তার ভিসাটা বন্ধ করে অবশ্যই। রেখেছে কেন আওয়ামী লীগ সরকার পতনের পরপরই? না, সেটা সেটা তাদের অনেকগুলো কনসিডারেশনের ব্যাপার থাকতে পারে। তারা ভাবতে পারে যে অনাকাঙ্ক্ষিত ভিসা কেন, ভিসার ব্যবস্থা কেন, যাকে আমি চাই সেই আসুক, এর জন্য তো আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি মনে করে আপনি তাদের ভালো না পারে তো সে ভিসা দিবে না। ওই অধিকারটা তো একটা রাষ্ট্রের আছে। তা তো আছেই। ট্রান্সশিপমেন্টের ব্যাপারটাও তাই। আপনার মানে স্বার্থে যখন হানি হবে তখন আপনি বন্ধ ভিসা করবেন। বাতিল করার সুযোগ থাকেই দেশের পক্ষে। বাতিল করার যেমন সুযোগ থাকে, আবার ভিসা না দেওয়ারও সুযোগ থাকে, কেস টু কেস বেসিস। হি ইজ নট অব্লিগেটেড টু গিভ ইউ ভিসা। এক্স্যাক্টলি, তো আমি এটা আসলে বলতে চাইছিলাম যে ভারত যদি তার নিজের স্বার্থেই করতো, আওয়ামী লীগের স্বার্থের কথা বিবেচনা না করতো, তাহলে ভিসা বাতিলের না, কাজটা এটা আমি বলতে পারি না। আওয়ামী লীগ আমি ভারত পক্ষে কেন সরকারের করবে? ভারত সরকারের কেউ না, এই বিষয়ে কোনো সরকারি বিবৃতিও ভারত থেকে আমি পাই নাই, সুতরাং আমি এটা নিয়ে কথা বলতে আচ্ছা, পারি না। তাহলে এই কথাটা বাদ দিই। আমি এতটুকু বলতে পারি যে ভিসা ছাড়া অনেক বাঙালি তো এখন ভারতে আছে, ভিসা ছাড়াও আছে, অনেক বাঙালি ভিসা আছে সহ এবং আছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে। প্রথম আলোতে কদিন আগে এরকম একটা রিপোর্ট আসছে যে কলকাতা, যুক্তরাজ্য, নিউ ইয়র্ক সম্ভবত, এরকম কয়েকটি দেশের কথা, আমি একদম যদি বলি কোন কোন দেশের কথা বলছে, হ্যাঁ, কলকাতা, লন্ডন, নিউ ইয়র্কে আওয়ামী লীগ নেতাদের বিলাসী জীবন, এই হেডিংয়ে একটা বড় খবর, একটা বড় প্রতিবেদন সেখানে দিচ্ছে। এই যে বিলাসী জীবনের, সেইখানে ছবি দিয়ে বলা হচ্ছে, ছবিতে আছে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, বাহাউদ্দিন নাসিম, শামীম ওসমান ও ফজলুর তাপস, এই কজনের ছবিতে আছে, আরও নেতাকর্মীদের কথা বলা হচ্ছে। এই বিলাসী জীবনযাপনের উৎসটা আসলে কি? কিভাবে এত বিলাসী জীবনযাপন করছেন? অর্থের উৎসটা কি? আমি তো দেখি নাই, আমি জানি না। আপনাদের নেতাকর্মীরা এই প্রশ্নটা আপনাদেরকে করে না? করে। কি উত্তর? তাদের একটা ধারণা আছে, তাদের ধারণা যে এই নেতাকর্মীরা হাজার হাজার কোটি টাকা বাইরে নিয়ে গেছে, এটা তাদের ধারণা। এটা এখনো তো প্রমাণিত না, কিন্তু আমি তো নিজে দেখি নাই, সুতরাং আমি এটার উপর কিছু বলতে পারছি না। তবে আমি এতটুকু বলতে পারি যে বিদেশে গিয়ে বিলাসী জীবনযাপন না করেও জীবনযাপন করা সম্ভব, কিন্তু বিলাসী জীবনযাপন অর্থ পাচার করা সম্ভব, করা ছাড়া করা সম্ভব না। আমি কি বুঝতে পারছি আপনাকে? মানে ধরেন আপনি কি বিলাসী বাংলাদেশে, জীবনযাপন করছেন নাকি খুব আমি সাধারণ? বলছি, যেমন দেন বাংলাদেশে এক সময় খুব নাম করা একটা ব্যান্ড ছিল, নাম হচ্ছে প্রমিথিউস। সে প্রমিথিউসের গায়ক ছিল, নাম হচ্ছে বিপ্লব ভাই। হ্যাঁ, তো আমার খুব ফেভারিট একটা ব্যান্ড প্রমিথিউস। আমার বড় ভাইও সেই ব্যান্ডে বেস গিটার বাজাতো। সে তো বাংলাদেশের স্বনামধন্য একজন সঙ্গীত শিল্পী ছিল, তাই না, তারকা ছিল। তো সে যখন মার্কিন যুক্তরাষ্ট্রে গেলেও সে কিন্তু এখনো পত্রিকায় অকপটে ইন্টারভিউ দেয় যে ভাই আমি মার্কিন যুক্তরাষ্ট্রে ট্যাক্সি চালাই, আমার তো লজ্জার কিছু নাই। আপনি বিদেশে গিয়ে ট্যাক্সি চালিয়ে, শিক্ষকতা করেও, বিভিন্ন রকম ছোটখাটো ব্যবসা বাণিজ্য যেগুলো করেও জীবনযাপন করতে পারবেন। তবে যেই ধরনের বিলাসী জীবনযাপনের কথা বলছে আমি দেখি নাই, না দেখে বলছি, যদি বিলাসী বলতে যা বোঝায় আমরা শিখেছি, সেটা কিন্তু আর যাই হোক ট্যাক্সি চালিয়ে বা শিক্ষকতা করে বা ছোটখাটো কনসালটেন্সি করে আপনি আসলে যাপন করতে পারবেন না। তো এই ধরনের অভিযোগ তো আছে, এটা তো এর আগে আপনাকে। আপনি নিজেও আসলে বিদেশেই থাকেন, দেশে তো থাকছেন না। আপনি কি বিলাসী জীবনযাপন করছেন নাকি খুব সাধারণ জীবনযাপন? না, আমি বিলাসী জীবনযাপন করছি না। আমি আমার ভাই বোনের আমার তদারকিতে আছি, তারা খুবই সুপ্রতিষ্ঠিত এবং দে আর ডুইং রিয়েলি ওয়েল। আমি সৌভাগ্যবান। এখন অন্যদেরও হয়তো এরকম থাকতে পারে মেকানিজম, তারাও হয়তো আর যাদের নাই তাদেরটা ব্যাপারটা অন্যরকম, অন্যভাবে বিশ্লেষণ করতে হবে। আচ্ছা, মানে আর 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 আমার বিলাসের যে জায়গাটা, এটা এমন একটা প্রশ্ন করছেন যে বলে লোকে বলবে যে অহংকার করতেছে। মানে আমার বিদেশ বলে না, আমার জীবনের বিলাসিতার যে জায়গাটা, এটা তো আওয়ামী লীগের সরকারের ক্ষমতায় আসার সাথে কোনো সম্পর্ক নাই। আমি তো খুবই মানে নিশ্চিত
নিরাপদ আরামদায়ক জীবনের অধিকারী ছিলাম আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া। সেটা তো আমার পারিবারিক আবহ বা ঐতিহ্যের কারণে। ধরেন মানে আমার দাদা তো অঙ্কে মাস্টার্স করছেন 1927 সালে। তো তখন তো মানুষ খাদ্যের সন্ধানে ছিলেন, লেখাপড়া করতেন না। তো অর্থনৈতিক ভাবে আমরা তো একটা জায়গায় ছিলাম ধরেন, হ্যাঁ। তো ওইটা আরেক জিনিস। আপনি আমার সাথে অন্য একটা তুলনা করলে আসলে এটা অন্যায় হবে তুলনা একটু, করা আমার মনে যাচ্ছে না হচ্ছে। বলছেন, মানে আপনি সৌভাগ্যবান, আওয়ামী লীগের যারা পাচার করতে পেরেছেন তারাও বেশ সৌভাগ্যবান, বিলাসী ভাবেই কাটাচ্ছেন। তারা আমার থেকে বেশি সৌভাগ্যবান। জি, স্পষ্ট। তারা আপনারা আমার থেকে বেশি। অভিযোগ করেছেন, আপনি অভিযোগ করেছেন তারেক রহমানের বিরুদ্ধে তিনি দাগী আসামি, পলাতক আসামি, তিনি লন্ডনে বসে অভিজাত জীবনযাপন করছেন আর দেশে তার নেতাকর্মীদের সহিংসতার দিকে ঠেলে দিচ্ছেন। এখন আপনাদের দিকে এই অভিযোগটা, এটা আপনার কেমন না, লাগে? আমি আমি অভিযোগ করি না। আমি কি অভিযোগ করেছি আমি জানি। আমি বলবো আমি কি অভিযোগ বলেন। করেছি। আচ্ছা, আমার সবচেয়ে সুপরিচিত সমাদৃত যেই কথাটা তারেক জিয়া সম্বন্ধে সেটা খুব পরিষ্কার। আমি এখন আবার বলি, আমি শেখ রবিউল নামে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির একজন রাজনীতিবিদ, তিনি ধানমন্ডি এলাকায় নির্বাচন করেন এবং কেন্দ্রীয় বিএনপির নেতা। তাকে আমি লাইভ প্রোগ্রামে শুধু জিজ্ঞাসা করেছিলাম যে তারেক জিয়া সাহেবের যুক্তরাজ্যে আয়ের উৎস কি। আমি তাকে বলেছিলাম যে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের একটা দাবি, তারা জানতে চায় যে তাদের যে নেতা হবে বা তাদের যে হয়তো বা আগামী দিনে প্রধানমন্ত্রী হতে পারে, নাও হতে পারে সেটা জানি না, বাট বড় নেতা হবেন বা দলের অধিকর্তা হবেন, তার বিদেশে আয়ের উৎস কি। এটা ছিল আমার প্রশ্ন। আপনি ভুল করছেন, আপনি শুনে দেখবেন, এটা মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। ওটা হতে আমি পারে, ওটা কথা হয়তো আপনি সবসময় ভুল, এই প্রশ্নটা আপনি করেছেন। মানে আমি যেটা বলছি সেটা আমি শুনেই হ্যাঁ, বলছি। আমি অজয় আমি দাশগুপ্ত, মেপে বলার নাজমুল হক চেষ্টা প্রধান করছি। ছিলেন একটা টক শোতে, আপনি সেই টক শোতে আপনি এটা বলছিলেন, একদম কোট সেখানে করতে পারি। সেখানে তারেক রহমান দাগী আসামি, পলাতক আসামি, লন্ডনে বসে অভিজাত জীবনযাপন করছেন, তার নেতাকর্মীদের আচ্ছা সহিংসতার দিকে আচ্ছা ঠেলে আচ্ছা 2 নাম্বার কথা হচ্ছে বলছি, সেখানে শেখ রবিউল ভাই একটা ভুল করেছিলেন। তিনি বলেছিলেন ওনার টাকা বাংলাদেশ থেকে যায়। ওনার বাবা সামরিক সাবেক সেনা কর্মকর্তা ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, মা প্রধানমন্ত্রী ছিলেন, পেনশনের টাকা পান। হ্যাঁ, তাই আমি বললাম যে না, বাংলাদেশ থেকে তো বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া টাকা পাঠানোটা হচ্ছে অর্থ পাচার। এটা তো উনি নিজে ভুল করে রাগের মাথায়, মানে উত্তেজনায় মানুষ ভুল করে না, হয়তোবা মানে উত্তেজনার বসে বলে ফেলছিলেন, এটা এক। আর 2 নাম্বার, হ্যাঁ, কিছুদিন আগ পর্যন্ত তারেক জিয়া সাহেবের নামে বহু মামলা ছিল, রায় প্রদান করা মামলা ছিল। সেই জায়গা থেকে নাজমুল হক প্রধান সাহেবের সাথে সময় টিভিতে আমার যে অনুষ্ঠান, সেখানে আমি কথা বলেছি, বাট whatever I said, it was based on fact. আমি ফিকশন বেসড কোনো কথা বলি না। এখন আসলে সেই ফ্যাক্ট বেসডই বলা হচ্ছে, আপনাদের নামে মামলা আছে এবং আপনারাও পলাতক। এখন আপনাদের বিরুদ্ধে একই রকম অভিযোগ। না আমি আসলে না, আপনার কথা ভুল। আমরা পলাতক নই, ইউ আর রং। আপনার নামে আমি কালকে মামলা করলে আপনি পলাতক হবেন না, ইউ আর টোটালি রং। আইনের বইয়ে রেফিউজি একটা পূর্ণাঙ্গ সংজ্ঞা দেওয়া আছে। সংজ্ঞাটা হচ্ছে যে যখন কোর্ট আপনাকে সামন করবে, আপনি যদি সেই সামন অনুযায়ী সমর্পণ না করতে পারেন, তখন থেকে আপনি ফিউজিটিভ হবেন। নট রেফিউজি, ভুল বলছি, ফিউজিটিভ। তখন থেকে আপনি, যে শব্দটা আপনি বাংলায় কি বললেন, পলাতক। পলাতক হবেন। আমি পলাতক নই। আমার নামে, আপনার নামে, আমার নামে, যে কোনো নামে একজন মামলা করতে পারে। মামলার অভিযোগ দায়ের করা এক জিনিস, চার্জ গঠন আরেক জিনিস। সুতরাং কালকে রহিমউদ্দিন, কলিমউদ্দিন, সলিমউদ্দিন আমার নামে একটা মামলা করে দিল, যেই তারিখে আমি দেশেও নাই, সীমানায় নাই, ধারে কাছেও নাই, আমি তার জন্য পলাতক হয়ে গেলাম। এত সোজা আবার ব্যাপারটা না। কিন্তু আপনারা তো আদালতে আমি হাজির হতে আমি পারছেন না, না, আপনি আমি বলছেন না, আত্মসমর্পণ করতে পারছেন no, না। যিনি মামলা করেছেন তার ভয়ের আশে প্রমাণ দূরে নাই। যিনি মামলা করেন তার ভয় না, আমি তাদের ভয়ে, যারা বিনা বিচারে আক্রমণ করেন আদালতে। ইজ এ ডিফারেন্স। As a journalist, as a গণমাধ্যম কর্মী, you have to be able to protect me. What I'm trying to tell you. যিনি আমার নামে মামলা করছেন তাকে আমি ভয় পাচ্ছি না, তিনি মামলা করতে পারেন, না, এটা তার সেটাই নাগরিক স্পষ্ট। অধিকার। আপনার এই ব্যাখ্যার সাথে আমার খুব দ্বিমত করার জায়গা নেই। আমরা দেখতে না। পাচ্ছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালতে যাওয়ার সময় কিভাবে হেনস্থা হচ্ছেন বা জামিন হ্যাঁ, পেলেও মারধরের শিকার হচ্ছেন। আর 2 নাম্বার, আমি তখনই পলাতক হব যখন খোদা ফজলে বাংলাদেশ পুলিশ ওই দায়েরকৃত মামলার তদন্ত করে প্রমাণ করতে পারবেন প্রাথমিকভাবে যে আমি আসলে হত্যাকারী ছিলাম। যে মানে 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 সেখানে একটা ওভারডোজ হয়ে গেছে, বুঝতে পারছি, কিন্তু কার্যকর হয় নাই সেই জায়গাটা, সেটি আপনি বলবার কথা। না না না, আমাদের শিক্ষামন্ত্রী কোনো কাজ করে নাই, সংস্কৃতি মন্ত্রী কোনো কাজ করে নাই, ধর্মমন্ত্রী কোনো কাজ করে নাই। কি এটা, কি অবস্থা ছিল মনে করেন? এগুলো লোকজন কি করছে? এটা বাস্তবতা। ইটস আ ফ্যাক্ট। জি জি, সেই সময় যদি আলোচনাটা আসতো যে শিক্ষামন্ত্রী, সাংস্কৃতিক যে ধর্মমন্ত্রী, বিপ্লব, সেটা একটা সংস্কৃতি জিরো। কাজ করছে না। শোনেন, যতগুলা সাংস্কৃতিক কর্মী, নেতা, অভিনেত্রী, অভিনেতা, গায়ক, গায়িকা যারা আমাদেরকে তেল মারতো রেগুলার, ডিড দে রিয়েলি ডু দেয়ার পার্ট? ইউ থিঙ্ক সো? দে ডিড নট। সারা জীবন শুনছি অভিনেতা, অভিনেত্রী, নায়ক, নায়িকা, তাদের নাকি একটা কষ্টের জীবন থাকে। এর মানে এই না যে দারিদ্র শূন্য জীবন, সেটা বলি না। পয়সা বানানোর অধিকার সবার আছে, কিন্তু একটা সাত্বিক জীবন নাকি থাকে। এই কি ভাই, এগুলো কি অবস্থা মনে করেন? কি ছিল? জি, মানে সবকিছুতেই সামারি করলে ওখানে আসলে তেল মারলে, আপনাদেরকে তেল মারলেই বা জায়গা মতো তেল মারলে কাজ হয়ে যেত। কোনোভাবে যদি আপনি কোনোদিন কোনো সত্য কথা বলছেন, তাইলে তো আপনি শেষ। অল ইউ হ্যাভ টু ডু ইজ সে ইয়েস। শুনেন, ইংল্যান্ডে একটা খুব বড় সিটকম ছিল, নাম ছিল ইয়েস মিনিস্টার। দেখছেন কিনা জানি না। তো সারাদিন মিনিস্টাররা ইয়েস বলতো। আমলাতন্ত্রের যারা, ওই রোয়েন অ্যাটকিনসন ছিল, না,
আচ্ছা, নাইজেল হথর্ন অথবা হ্যাঁ নাইজেল হথর্ন ছিলেন সেক্রেটারির ভূমিকায়। সারাদিন ইয়েস মিনিস্টার বলতো, কিন্তু শেষ পর্যন্ত মিনিস্টারের কথা কিছু হইতো না। উইনস্টন চার্চিলের একটা কথা ছিল যে বড় পলিটিশিয়ান সেই যে হ্যাঁ বলতে বলতে না করে দিবে, মানে আপনি শুনে মনে হবে উনি হ্যাঁ বলছে কিন্তু কাজ হয় নাই। হ্যাঁ, তো ইয়েস মিনিস্টারও তাই, আমার দেশে তো ইয়েস মিনিস্টারের চর্চা চালু হয়েছিল। এভরিথিং ইয়েস, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে নাথিং ইজ হ্যাপেনিং, এভরিথিং ইজ এ নো। জি আপনি পদ্মা সেতু হয়েছে তো অস্বীকার করছে না, মেট্রো রেল হয়েছে এটাকে অস্বীকার করছে না, কিন্তু আমার মনের ভিতরে পদ্মা সেতু কোথায়? আমার হৃদয়ের ভিতরে মেট্রো রেল কই? বঙ্গবন্ধু এক স্যাটেলাইট লঞ্চ করেছেন, আমার মনের ভিতরে বিজ্ঞান মনস্কতা কোথায়? ওই স্যাটেলাইটের লঞ্চটা কোন জায়গায়? নাই তো। তার মানে কি আমি ফেল করি নাই? আপনি যে এখন জঙ্গিবাদ করতেছেন, একদিনে তৈরি হয়েছে জঙ্গিবাদ? পারবেন আপনি একদিনে জঙ্গিবাদ তৈরি করতে? তার মানে আপনি হয়তো বা পুলিশ টুলিশ দিয়ে জেল জরিমানা করে ধরে টরে মোটামুটি জঙ্গিবাদকে ধামাচাপা দিয়ে রাখছেন, বাট ঠেকাইতে তো পারেন নাই। কেন পারেন নাই? এই প্রশ্ন করতে হবে না? এটার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে হবে না? জি জি